ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আজকে তাহলে আমরা এই সংগ্রাম ব্যাচে জেনপাস এমসিকিউ প্র্যাকটিসের জন্য আরো একটা ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসে আমরা কি করব, যে প্ল্যান্ট ফিজিওলজি পার্ট থেকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের এমসিকিউ আমাদের বাদ ছিল, যেটা হচ্ছে রেসপিরেশন ইন প্ল্যান্ট বা উদ্ভিদের শ্বসন। এখান থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে যেগুলো আজকে আমরা ভালোভাবে ক্লিয়ার করে নেব, বুঝে নেব ইজিলি, যাতে মনে রাখতে পারি। তার সাথে সাথে কি করব, যা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে ডিটেলসে কভার করব। এবং এই জেনপাস ইউজিতে আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি, প্রায় প্রত্যেক বছরই কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আছে, তাই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আলোচনা করে নেবো। আর এছাড়াও হচ্ছে কি, যারা জেনপাস ইউজি দিচ্ছ না, সেমিস্টার 2 তে পড়ছো, ক্লাস 11-এর, সেখানেও কিন্তু তোমাদের যে এই চ্যাপ্টারটা আছে উদ্ভিদের শ্বসন, এখান থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি। এবং এখানের যে কোশ্চেনের কিছু কিছু কনসেপ্ট, যেমন আমাদের কি গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, তারপর অক্সিডেটিভ ফসফোরাইলেশনের যে স্টেপস গুলো আছে, এগুলো একটুখানি ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে প্রথমেই শুরু করি আমরা, কি প্রথম কোশ্চেন দেখে নিই কি বলছে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, যে কোষের যে অংশে কোষের যে অংশে শ্বসন প্রক্রিয়া ঘটে সেটি হলো। তাহলে এই যে শ্বসন প্রক্রিয়া বা রেসপিরেশন, সেটার আবার আমরা কি বললাম, কয়েকটা স্টেপ আছে। সবার প্রথমে আমরা যেটা দেখি সেটা হয় কি গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস স্টেপে কি হয়, পরে আমরা ডিটেলসে স্টেপসটা আলোচনা করছি। মেনলি কি হয় এখানে, আমাদের যেটা ফটোসিনথেসিসের মাধ্যমে কি তৈরি হয়, সুক্রোজ, সেই সুক্রোজটা কনভার্ট হয়ে যায় কিসে, গ্লুকোজ আর ফ্রুক্টোজে। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে মেন যেটা সাবস্ট্রেট হিসেবে বা উপাদান হিসেবে কাজ করে কে রেসপিরেশনের জন্য, গ্লুকোজ। এই গ্লুকোজ থেকে ভেঙে কি হয়, পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। প্রথম স্টেপটা সেটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস প্রসেস। এই গ্লাইকোলাইসিস প্রসেসটা কোথায় হয়, এটা যদি দেখি সেলের কোথায় হবে, সাইটোপ্লাজমে। তাহলে এই প্রসেসটা শ্বসনেরও এটা কি একটা পর্যায় বা একটা ধাপ বলতে পারি। তাহলে এই প্রথম ধাপটা কোথায় হয়, সাইটোপ্লাজমের মধ্যে, সেলের মধ্যে। তাহলে এটা হতে পারে কি, এই গ্লাইকোলাইসিস প্রসেসটা অক্সিজেনের উপস্থিতিতেও হতে পারে, অক্সিজেনের অনুপস্থিতিতেও হতে পারে। মানে এটার ক্ষেত্রে ম্যান্ডেটারি নয় যে অক্সিজেনের প্রেজেন্স থাকতে হবে রেসপিরেটরি প্রসেস হতে গেলে। তার জন্য কি সবার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, প্রোক্যারিওট, ইউক্যারিওট, একদম যারা প্রিমিটিভ আছে, ইউনিসেলুলার, তারপরে হচ্ছে কি আমাদের ইউনিসেলুলারের পরে যারা মাল্টিসেলুলার, সবার ক্ষেত্রে কিন্তু আমরা এই গ্লাইকোলাইসিস ধাপটা দেখতে পাবো। সবার ক্ষেত্রে গ্লাইকোলাইসিস ধাপটা দেখতে পাচ্ছি। তারপরের ধাপে আসছে কি, গ্লাইকোলাইসিসের পরেই আসছে আমাদের মাঝখানে থাকে লিঙ্ক রিয়াকশন বলে একটা ধাপ থাকে, লিঙ্ক রিয়াকশন। তারপরেই আসে কি, এই যে পাইরুভিক অ্যাসিড লিঙ্ক রিয়াকশনে পরিণত হয় কিসে, অ্যাসিটাইল কোএনজাইম এ তে। রিয়াকশন গুলো আমরা পরে ডিটেলসে আলোচনা করছি। তাহলে মেন মনে রাখতে হবে কি, যদি আমাদের জিস্টে মনে রাখতে হয় যে টোটাল রেসপিরেশন প্রসেসটা কিভাবে হয়। প্রথম ধাপে হয় গ্লাইকোলাইসিস, সেখানে গ্লুকোজটা ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করে দেয়। তারপরের ধাপটা এটা হয়েছিল কি, সাইটোপ্লাজম। এর পরের ধাপ থেকে পুরোটা কোথায় হবে, আমাদের সেলের মাইটোকন্ড্রিয়ার মধ্যে হবে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রথম হলো কি, লিঙ্ক রিয়াকশন। এই পাইরুভিক অ্যাসিডকে কিসে কনভার্ট করে দেবে, অ্যাসিটাইল কোএনজাইম এ তে। তারপরে সেই অ্যাসিটাইল কোএনজাইম এটা আবার কি হয়, ক্রেবস সাইকেলের মধ্যে দিয়ে যায়। ক্রেবস সাইকেল বা যেটাকে আমরা বলি টিসিএ সাইকেল, সেই ক্রেবস সাইকেলের মধ্যে দিয়ে গিয়ে হবে কি, অ্যাসিটাইল কোএনজাইম এ অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়। এবং আলটিমেটলি সেটার কমপ্লিট যে অক্সিডেশন হয়ে কার্বন ডাইঅক্সাইড আর যে এটিপি যোগান দেয়, এটিপি এনএডিপি যেগুলো তৈরি হয়। তাহলে মেইন যে প্রসেসটা, এই যে লিঙ্ক রিয়াকশন বা ক্রেবস সাইকেল, এগুলো পুরোটাই কোথায় হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তাহলে কোষের যে অংশে শ্বসন প্রক্রিয়া ঘটে, সাইটোপ্লাজমও অ্যান্সার হবে, মাইটোকন্ড্রিয়াও হবে। এখানে যেটা অপশন অনুযায়ী কি হবে, মাইটোকন্ড্রিয়া। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া বলছি, এটা কিন্তু আমরা সবার ক্ষেত্রে পাবো না। যারা হচ্ছে কি আমাদের যে প্রোক্যারিওটিক অর্গানিজমস আছে, একদম যারা ইউনিসেলুলার লেভেলে অর্গানিজম আছে, প্রিমিটিভ কিছু ব্যাকটেরিয়া, ফানজা, এদের ক্ষেত্রে কি আমরা মাইটোকন্ড্রিয়া পাই না। তাহলে তাদের ক্ষেত্রে দেখা যাবে কি, শ্বসন প্রক্রিয়াটা শুধুমাত্রই গ্লাইকোলাইসিস ধাপেই শেষ হয়ে যাবে। তারা কি করতে পারে না, ক্রেবস সাইকেলের মধ্যে দিয়ে যায় না। তাহলে যারা উন্নত ধরনের ইউক্যারিওটস আছে, মাল্টিসেলুলার অর্গানিজমস আছে, তাদের ক্ষেত্রে উদ্ভিদ, প্রাণী গোষ্ঠী, সবার মধ্যে কি দেখবো আমরা, এই যে তিনটে স্টেপ প্রসেস। আর এর পরের স্টেপসটা কোথায় হয়, ইটিএস বলে একটা স্টেপস আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সেটাও কোথায় হবে, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হবে, মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তাহলে মেন যে আমাদের শ্বসন প্রক্রিয়ার ধাপগুলো আমরা কোথায় দেখছি, মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। তাহলে মনে রাখতে হবে, যারা প্রোক্যারিওটস তাদের ক্ষেত্রে শুধুমাত্র গ্লাইকোলাইসিস হয়, এবং সেটা কোথায় হয়, সাইটোপ্লাজমের মধ্যে। আর যারা ইউক্যারিওটস আছে, উন্নত ধরনের জীবগোষ্ঠী, তাদের ক্ষেত্রে কি হবে, প্রথম ধাপে হবে সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস, তারপরের ধাপগুলো প্রত্যেকটাই লিঙ্ক রিয়াকশন, ক্রেবস সাইকেল, ইটিএস, সমস্তটা কোথায় হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তাহলে তখন কি হবে, এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, পাইরুভিক অ্যাসিডটা কোথায় ট্রান্সপোর্ট হয়ে আসবে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে। সেলের সাইটোপ্লাজম থেকে সেটা মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করবে। আশা করছি এটা ইন জিস্টে সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাই আমরা।
কি বলেছে, কোন ধরনের শ্বসন বস্তু থেকে সর্বাধিক পরিমাণে আমাদের যে এটিপি উৎপন্ন হতে পারে। তাহলে সর্বাধিক পরিমাণে এটিপি উৎপন্ন হয় মানে বুঝতে হবে কি, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে বলা হোক বা প্রাণীদের ক্ষেত্রে হোক, আমরা যে ধরে নিচ্ছি প্রথমে যে গ্লাইকোলাইসিসের স্টেপে যে গ্লুকোজ, তো সবসময় তো রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে আমরা গ্লুকোজ পাবো না। কারণ কি, উদ্ভিদের দেহে বা প্রাণীদের দেহে যাদের ক্ষেত্রেই বলি, আমাদের কি থাকতে পারে, গ্লুকোজটা হচ্ছে কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে। এছাড়াও কি হচ্ছে, আমাদের যে ফটোসিনথেসিসের মাধ্যমে যে গ্লুকোজ তৈরি হচ্ছে, সুক্রোজ ফর্মে দিয়ে সেটা গ্লুকোজে ট্রান্সফার হচ্ছে। তাছাড়াও কি হয়, অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, বিভিন্ন যে প্রোটিন তৈরির জন্য অ্যামিনো অ্যাসিড লাগে, ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন ধরনের যে ইনঅর্গানিক অর্গানিক কম্পাউন্ডস থাকছে, তাহলে সমস্তগুলোই তো রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে কাজ করতে পারে। গ্লুকোজ যেমন একটা কার্বোহাইড্রেটের ডাইজেশনের ফলে যেটা তৈরি হচ্ছে ভাঙনের ফলে গ্লুকোজ, সেটা যেমন শ্বসন বস্তু হিসেবে কাজ করতে পারে, সেরকম কি অ্যামিনো অ্যাসিডও কাজ করতে পারে, ফ্যাটি অ্যাসিডও কাজ করতে পারে। কিন্তু প্রত্যেকটা উৎপন্ন মানে কতটা পরিমাণে এটিপি তৈরি করতে পারবে তাদের কি পরিমাণটা আলাদা আলাদা। যে গ্লুকোজ যতটা পরিমাণে রেসপিরেশনের মাধ্যমে যে এটিপি সিনথেসিস করতে পারবে, অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে সেম হবে না, সেম ভাবে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে সেটা আলাদা হবে। তার জন্য বলা হচ্ছে তাদের যে পরিমাণটা কার ক্ষেত্রে সংখ্যায় বেশি উৎপন্ন হবে। গ্লুকোজের ক্ষেত্রে আমরা কি দেখবো যে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইটিএস সবার শেষে কত অণু এটিপি তৈরি হয়, এক অণু যদি গ্লুকোজ রেসপিরেশনের মাধ্যমে কি তৈরি হয়, 36 থেকে 38 অণু বা মলিকিউল অফ এটিপি জেনারেট করতে পারে। সেম ভাবে যদি সেটা আমরা ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে দেখি, তাহলে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে সেটা কি হয়, অনেক হাই হয়। ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে এটিপি সংশ্লেষের পরিমাণটা কত, মোর দেন 100 এটিপি। কিছু কিছু ফ্যাটি অ্যাসিড আছে যারা কি করতে পারে, মোর দেন 100 এটিপি সিনথেসাইজ করতে পারে। তার জন্য কি হবে, তাহলে এই যে শ্বসন বস্তু হিসেবে যদি এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কি হবে, গ্লুকোজের সব থেকে বেশি পরিমাণে হবে। গ্লুকোজের পরে যদি আমরা ধরি অ্যামিনো অ্যাসিডের হবে, আর একদম কম হবে কাদের, এই যে ল্যাকটিক অ্যাসিড, বিভিন্ন ধরনের যে ল্যাকটিক অ্যাসিড, কিছু কিছু আমাদের যে এই ল্যাকটিক অ্যাসিডটা হবে কখন, আমাদের যে অ্যানারোবিক রেসপিরেশন আমরা পরে পড়বো, অবাধ শ্বসনের টাইমে যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে সেখান থেকে যে এটিপি অণু উৎপন্ন হয় কত, মাত্র 2 অণু এটিপি তৈরি হতে পারে যখন অ্যানারোবিক রেসপিরেশন হবে, এই ল্যাকটিক অ্যাসিডটা যখন ফরমেশন হচ্ছে। তাহলে এই যে গ্লুকোজের ম্যাক্সিমাম কত হচ্ছে, এখানে কোনটা হচ্ছে, গ্লুকোজটা হবে আমাদের ম্যাক্সিমাম, তাহলে অপশন বি। আর অ্যামিনো অ্যাসিডের মনে রাখতে হবে বিভিন্ন ধরনের যে অ্যামিনো অ্যাসিড গুলো গ্লুকোজের চেয়ে পরিমাণে কম হবে, আর ফ্যাটি অ্যাসিডটা গ্লুকোজের চেয়ে পরিমাণে বেশি হবে। তাহলে এরকম যদি কোনো কোশ্চেন অর্ডার দিয়ে দেয় ডিসেন্ডিং অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে মনে রাখতে হবে কি সবার প্রথমে হবে বিভিন্ন যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে, তারপরে হবে কি গ্লুকোজ, গ্লাইকোজেন, এই ধরনের যেগুলো আমাদের কার্বোহাইড্রেটের ভাঙনের ফলে যেগুলো তৈরি হয় সেগুলো, তারপরে আসবে অ্যামিনো অ্যাসিড, তার একদম শেষে আসবে কারা, এই যে ল্যাকটিক অ্যাসিড, এই ধরনের যে সাবস্ট্রেট গুলো পাবো। এটা হবে কি ডিসেন্ডিং অর্ডারে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, তিনের যে সবাত শ্বসনের সাধারণ সংকেত হলো, সবাত শ্বসন যেটা আমরা বলছি কি অ্যারোবিক রেসপিরেশন, মানে অক্সিজেনের উপস্থিতিতে করবে অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে। মানে কি, যাদের ক্ষেত্রে এই যে 3টে ধাপ বা 4টে ধাপ আমরা পড়লাম, গ্লাইকোলাইসিস, লিঙ্ক রিঅ্যাকশন, ক্রেবস সাইকেল, ইটিএস, যাদের ক্ষেত্রে সবগুলোই হচ্ছে, তারা হবে কি সবাত শ্বসন। তাহলে সবাত শ্বসনের শেষে আমরা যদি টোটাল একটা রিঅ্যাকশন, অল ওভার রিঅ্যাকশন ধরি, তার যে কমন রিঅ্যাকশন কি হবে, কোথায় প্রথম আমাদের যে সাবস্ট্রেট হিসেবে কি কাজ করে, গ্লুকোজ, আমরা প্রথমেই দেখলাম কি সাবস্ট্রেট হিসেবে গ্লুকোজ কাজ করে, তাহলে প্রথম অপশনটা আমরা প্রথমেই বাদ দিয়ে দিতে পারছি, বি, সি বা ডি এর মধ্যে কোনো একটা হবে। এরপরে কি হয়, যেমন আমরা যে হিউম্যান হোক বা কোনো অ্যানিমেলস হোক, তারা কি করে, তারা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করে তাদের রেসপিরেশনের জন্য কি দরকার, অক্সিজেন দরকার। সেম ভাবে প্ল্যান্ট কি, প্ল্যান্ট আমাদের জানি কি ফটোসিনথেসিসের টাইমে অক্সিজেন তৈরি করে, কিন্তু তার মানে এই নয় যে উদ্ভিদের যে সেলের ফাংশন, উদ্ভিদের এই যে গ্লুকোজ থেকে ভেঙে যখন এটিপি সিনথেসিস করছে, পুরো যে রেসপিরেশন প্রসেসে উদ্ভিদের অক্সিজেন লাগবে না, এই কনসেপ্টটা ভুল। উদ্ভিদেরও কি লাগবে, অক্সিজেন লাগবে। প্রত্যেকটা অর্গানিজমে, সেটা হতে পারে প্ল্যান্ট বা হতে পারে অ্যানিমেল, সবার কি লাগে, রেসপিরেশনের জন্য অক্সিজেন লাগে, যারা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন করে। তাহলে এক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতিটা, অক্সিজেনটা পাবে কোথা থেকে, এক হতে পারে ফটোসিনথেসিসের মাধ্যমে যে অক্সিজেন তৈরি করছে, তাহলে যখন উদ্ভিদ ফটোসিনথেসিস করছে, লাইট রিঅ্যাকশন, ডার্ক রিঅ্যাকশনের মাধ্যমে যখন দিনের বেলা উদ্ভিদ ফটোসিনথেসিস করছে, তখন তো তার কাছে এনাফ অক্সিজেন আছে। তাছাড়াও কি আছে, উদ্ভিদের যে এই যে স্টোমাটা বা পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারে, সেম ভাবে তারা কি করতে পারে, এনভায়রনমেন্ট থেকে এই যে অক্সিজেন নিতে পারে, আবার কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতে পারে। তাহলে মোট কথা মনে রাখতে হবে কি, যে কোনো রেসপিরেশন প্রসেসে অক্সিজেন লাগবে, আর কার্বন ডাইঅক্সাইড কি হবে, রিলিজ হবে। অক্সিজেনের ইনটেক হবে, কার্বন ডাইঅক্সাইডের রিলিজ হবে, সেটা প্ল্যান্টের ক্ষেত্রেও সেম। তাহলে প্ল্যান্ট কি করতে পারে, তাদের যে রেসপিরেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি
হচ্ছে, হতে পারে সেটাকে ফটোসিনথেসিসের কাজে লাগাবে বা স্টোমাটার মাধ্যমে বার করে দেবে। সেম ভাবে ফটোসিনথেসিসের মাধ্যমে যে অক্সিজেন তৈরি হচ্ছে সেটাকে উদ্ভিদ রেসপিরেশনের জন্য কাজে লাগাতে পারে, বা কি করতে পারে যে স্টোমাটার মাধ্যমে এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনের সাপ্লাই নিতে পারে। তাহলে স্টোমাটা বা পত্ররন্ধ্র কোথায় আছে? উদ্ভিদের পাতার মধ্যে। এছাড়াও কি আছে একটা স্ট্রাকচার যেগুলোকে আমরা বলছি লেন্টিসেল। এই লেন্টিসেল গুলো কোথায় থাকে? উদ্ভিদের যে কাণ্ডের অংশটা বা ছাল যেটাকে আমরা বলি, উদ্ভিদের সেই কাণ্ডের অংশে এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে, এরকম পোর থাকে যেটার মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারে, সেটা হচ্ছে কি লেন্টিসেল। তাহলে সেখান থেকে অক্সিজেন পেতে পারে। এছাড়াও বিভিন্ন যে স্টেম বা উদ্ভিদের কাণ্ডে মূলে যদি আমরা বলি যে প্যারেনকাইমাল সেলগুলো আছে, প্যারেনকাইমাল সেলগুলোর স্ট্রাকচারটা কিরকম থাকে? এমন ভাবে তারা যে তাদের স্ট্রাকচারটা প্রেজেন্ট থাকে যে মাঝখানে কি করে এরকম, এই যে এই জায়গাটা যদি ধরি একটা পোরের মতো স্ট্রাকচার তৈরি করে, তার মাধ্যমে তারা কি করতে পারে? এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারে। তাহলে আলটিমেটলি এই যে রেসপিরেশন প্রসেসের জন্য কি লাগবে? অক্সিজেন লাগবে। তাহলে কোনো একটা রিয়াকশনও আমরা কি দেখতে পাচ্ছি না যে এখানে অক্সিজেন আছে। তাহলে অপশন বিটাই কারেক্ট হচ্ছে, আমরা দেখে বুঝতে পারবো ইজিলি। তাহলে এখানে যে রেসপিরেশনের প্রথমে কি লাগবে? গ্লুকোজ লাগছে। আর কি লাগবে? এনভায়রনমেন্ট থেকে হোক বা উদ্ভিদ যে ফটোসিনথেসিসের মাধ্যমে নিজে তৈরি করছে সেই অক্সিজেনই হোক, অক্সিজেন লাগছে। এবং আলটিমেটলি রেসপিরেশনের পরে কি হবে? রেসপিরেশন প্রসেসটা হবে কি, এই যে C6H12O6 সেখান থেকে কি করবে? কমপ্লিট রিডাকশন হবে। কমপ্লিট রিডাকশন মানে কি, এখানে এই যে 6টা কার্বন অণু একসাথে স্ট্রাকচার যুক্ত হয়েছিল, কমপ্লিট অক্সিডেশন বা যদি ধাপে ধাপে আমরা যদি করতে থাকি, প্রথম ধাপে হবে কি গ্লাইকোলাইসিসে কিছুটা পরিমাণে, এই যে এখানে কি ছিল 6 কার্বন অক্সিডেশন মানে কি কার্বনের পরিমাণটাকে আমরা কমাচ্ছি। তাহলে গ্লাইকোলাইসিস প্রসেসে সেটা 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড হলো, দিয়ে লিঙ্ক রিঅ্যাকশনে হচ্ছে কি 2 কার্বন যুক্ত অ্যাসিটাইল কোএনজাইমে হচ্ছে, দিয়ে তার পরের ধাপে ক্রেবস সাইকেলে গিয়ে একদম আমরা কি করছি 1 কার্বনের যে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত করে দিচ্ছি, এটা হচ্ছে কি সিঙ্গেল কার্বন। এইরকম ভাবে প্রত্যেকটা ধাপে ধাপে কি হচ্ছে? আলটিমেটলি এই যে কার্বনের যে স্ট্রাকচারটাকে আমরা ভাঙছি এবং এক একটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত করছি, এটাই হচ্ছে কি কমপ্লিট অক্সিডেশন। সম্পূর্ণরূপে যদি অক্সিডেশন করি তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আর কি হচ্ছে? অক্সিডেশন মানে কি জানি আমরা, এক হচ্ছে যে হয় অক্সিজেন যুক্ত হতে হবে, আরেকটা হচ্ছে কি যে হাইড্রোজেনকে বাইরে বার করতে হবে, বা হাইড্রোজেন কে যদি আমরা বের করে দিতে পারি স্ট্রাকচার থেকে, সেটাই হচ্ছে কি আমাদের যে অক্সিডেশনের দুটো জিনিস আমরা কি জানি, হয় হবে কি অক্সিজেন যুক্ত হবে বা হচ্ছে কি হাইড্রোজেন বেরিয়ে যাবে। তাহলে হাইড্রোজেন গুলোকে আমাদেরকে আলাদা করতে হবে। তাহলে C6H12O6 থেকে কি হচ্ছে, এরকম ভাবে প্রত্যেকটা কার্বনকে আমরা ভেঙে ভেঙে কি করে দিচ্ছি, কমপ্লিট অক্সিডেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করছি। আর এই যে এইচ গুলোকে আলাদা করতে হবে, দিয়ে এইচটা আলাদা হলে আলটিমেটলি কি হবে? H2 উৎপন্ন হবে। আর এই কমপ্লিট প্রসেসটার মাধ্যমে আমাদের কি হচ্ছে? রেসপিরেশনের মাধ্যমে এটিপি তৈরি হয়। এটিপি ছাড়াও এনার্জি, যেটা হিট এনার্জি হিসেবে লস হচ্ছে, সেই পরিমাণটা থাকছে। তাহলে টোটাল এটিপি আমরা কি দেখলাম? কত? 38 মলিকুল এটিপি তৈরি হচ্ছে। তাহলে 38 কে যদি আমরা করি এক অণু যে এটিপি থেকে মোটামুটি কত 7 থেকে 7 পয়েন্ট, আমরা 7 ধরেই যদি চলি 7.3 মোটামুটি হয় আমাদের যে এক অণু এটিপির জন্য এত 7.3 কিলো ক্যালোরি এনার্জি সাপ্লাই দেয়। তাহলে 38 যদি মলিকুল এটিপি হয় তাহলে সেখান থেকে কত হবে? মোটামুটি ওই 277 এরকম কিলো ক্যালোরি কি হতে পারে? এনার্জি এটিপির মাধ্যমে উদ্ভিদের দেহে কাজে লাগানোর জন্য সেটা সংবন্ধন করতে পারছে। এই এটিপিটা কি হবে? উদ্ভিদ নিজে স্টোর করছে, তার যে সমস্ত ফাংশন, ট্রান্সপোর্ট থেকে শুরু করে তার যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, ফ্লাওয়ারিং, ফ্রুটিং, সমস্ত কিছু উদ্ভিদের যা যা কাজ সমস্ত কিছু কার মাধ্যমে করবে? এটিপিটাই এনার্জি হিসেবে কাজে লাগছে। আর বাকি এনার্জিটা কি হবে? যে 277, আর এখানে আমরা দেখলাম কি 686, তাহলে মোটামুটি বাকি যে 400-র মতো থেকে যাচ্ছে, বাকি 400 কিলো ক্যালোরি মতো পুরো এনার্জিটাই কি হবে? আমাদের হিট এনার্জি হিসেবে লস হয়ে যাচ্ছে। বেশিরভাগ এনার্জিটাই কি হয়? হিট এনার্জি হিসেবে লস হয়। তার জন্য এই যে প্রসেসটা ধাপে ধাপে, আমরা কি জানি কেমিস্ট্রি যদি আমরা কনসেপ্ট লাগাই যে একটা রিয়াকশন যদি এই যে একদম ডিরেক্টলি যদি গ্লুকোজ থেকে এই স্টেপটা হয়ে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু H2, আর এখানে কি লাগছিল 6 অণু O2, এটা যদি রিয়াকশন ইমিডিয়েট রিয়াকশন করে যেত তাহলে পুরোটাই কি হতো? যে হিট এনার্জি হিসেবে লস হয়ে যেত। সেটা কি করতে পারছে না সিস্টেম, সেটাকে ট্র্যাপ করতে পারতো না এটিপি হিসেবে। তার জন্য আমাদের এরকম প্রত্যেকটা ধাপে ধাপে আমরা রিয়াকশন করছি যাতে এটিপিটাকে স্টোর করতে পারি। তাহলে এটিপি স্টোর হচ্ছে কিসের ফর্মে? গ্লাইকোলাইসিস প্রসেসেও এটিপি স্টোর হবে। প্রত্যেকটা প্রসেসেই হচ্ছে কি কিছু পরিমাণে এটিপি স্টোর হতে থাকছে এবং আলটিমেটলি টোটাল এনার্জিটা যেটা এটিপির ফর্মে স্টোর হচ্ছে সেটা উদ্ভিদের ক্ষেত্রে এনার্জি সাপ্লাই হিসেবে কাজ করবে।
নেক্সট কি বলেছে যে সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যে সাধারণ পর্যায় কোনটি। তা আমরা আগেই বললাম কি অক্সিজেনের উপস্থিতিতে হোক বা অক্সিজেনের অনুপস্থিতিতে হোক সবার ক্ষেত্রেই কি হবে, গ্লাইকোলাইসিস প্রসেসটা মাস্ট হতেই হবে। বাকি যে ধাপগুলো আছে ক্রেবস চক্র বা সন্ধান প্রক্রিয়া, এগুলো কি হবে, সন্ধান প্রক্রিয়াটা শুধুমাত্র অবাত শ্বসনের ক্ষেত্রে হবে। আর কি হচ্ছে, ক্রেবস চক্রটা শুধুমাত্র সবাত শ্বসনের ক্ষেত্রে হবে। কমন স্টেপ বা কমন ধাপ আমরা কোনটা ক্ষেত্রে পাবো, গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে পাবো। কারণ গ্লাইকোলাইসিসের স্টেপ যদি আমরা পরে আলোচনা করছি সেখানে দেখবো কোথাও আমাদের অক্সিজেন কাজে লাগছে না। নেক্সট কি বলেছে যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হওয়ার জন্য, তার মানে আমাদের এই কোশ্চেনটা করতে গেলে আমাদেরকে এবারে যে গ্লাইকোলাইসিসের স্টেপস গুলো সম্বন্ধে পড়তে হবে। তাহলে এখানে আমরা ছবিটাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমাদের যে পরপর গ্লাইকোলাইসিসের স্টেপস গুলো দেওয়া আছে। তাহলে আমরা বললাম কি গ্লাইকোলাইসিস কোথার থেকে হচ্ছে, যেটা আমরা ফটোসিনথেসিসের মাধ্যমে তৈরি করছি। কি তৈরি হয়, যেটা আমাদের ট্রান্সপোর্ট ফর্মে থাকে সুক্রোজ। সুক্রোজটা কি হবে, সুক্রেজ বলে একটা এনজাইম, লাস্টে এসি আছে মানে কি এনজাইম, তাহলে সুক্রোজকে ভাঙবে কে, সুক্রেজ এনজাইম দিয়ে সেটা কি তৈরি করে দেবে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে ভাঙবে। তাহলে এই গ্লুকোজটাই কি হবে, আমাদের প্রিলিমিনারি রেসপিরেটরি সাবস্ট্রেট বা শ্বসন বস্তু হিসেবে কাজ করে। হতে পারে কি ফ্রুক্টোজও কাজ করতে পারে, কিন্তু স্টেপস গুলো সেমই থাকবে। যদি ফ্রুক্টোজ হয় তাহলে কি হবে, যদি এখানে আমাদের ফ্রুক্টোজ কাজ করতো তাহলে কি হতো, রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে যদি ফ্রুক্টোজ কাজ করতো তাহলে এই স্টেপসটা শুধুমাত্র হতো না। গ্লুকোজ থেকে যেমন গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, সেরকম ভাবে ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হতে গেল, এখানে কি হবে, এক অণু এটিপি কে কাজে লাগিয়ে এডিপি ফর্ম করে দেবে। বাকি পুরো স্টেপস গুলো সেম হবে। তাহলে আমরা গ্লুকোজ ধরেই পুরো স্টেপস গুলো দেখবো, ফ্রুক্টোজ হলেও এই শুধুমাত্র এই একটা স্টেপসে চেঞ্জ আছে, বাকি পুরোটা সেম। গ্লুকোজ হচ্ছে কি 6 কার্বন যুক্ত। প্রথমে এই যে 6 কার্বন যুক্তকে আমরা ভাঙবো কি আলটিমেটলি গিয়ে 3 কার্বনে। গ্লাইকোলাইসিসের শেষে আমরা বলেছি কি 6 কার্বন থেকে তাকে আমরা 3 কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিডে আমাদেরকে পরিণত করতে হবে। হচ্ছে কি গ্লুকোজ থেকে প্রথম স্টেপে যখন আমরা একটা ফসফেট গ্রুপ যুক্ত করতে চাইছি, গ্লুকোজের 6টা কার্বন ছিল, একটা কি চাইছি, ফসফেট গ্রুপকে যুক্ত করতে চাইলে কি লাগবে, একটা এটিপি কাজে লাগছে। এটিপির মধ্যে কি আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখানের একটা ফসফেটকে এই গ্লুকোজের সাথে যুক্ত করে দিচ্ছে আর নিজে কি হয়ে যাচ্ছে, এডিপি ফর্ম করে দিচ্ছে। তাহলে এই ফসফেট গ্রুপটা এখানে যুক্ত হয়ে গেল। এই স্টেপে যে এনজাইমটা লাগবে তারই নাম হচ্ছে কি হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ এনজাইম তাহলে কোথায় লাগে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হতে গেলে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হতে গেলে কি লাগবে, হেক্সোকাইনেজ। এই স্টেপে লাগবে, ফার্স্ট স্টেপে একদম গ্লাইকোলাইসিস। তারপরের স্টেপে আমরা কি করছি, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করছি। গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট মানে কি, এখানে শুধুমাত্র স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজের স্ট্রাকচারে পরিণত হচ্ছে। এখানে যে এনজাইমটা কাজে লাগছে সেখানটা হচ্ছে কি শুধুমাত্র এনজাইমটা কি হবে, আইসোমারেজ। কারণ কি এটার একটা স্ট্রাকচারাল আইসোমারই তৈরি করছি আমরা, শুধুমাত্র হচ্ছে কি গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট। আর যদি ফ্রুক্টোজ থেকে ডিরেক্ট করি তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট। এখানে এনজাইমটা মনে রাখতে হবে কি আইসোমারেজ, কারণ কি আমরা এটার একটা স্ট্রাকচারাল আইসোমার তৈরি করছি। নেক্সট স্টেপে আবার কি করছি, আমরা এখানে আবার একটা ফসফেট গ্রুপ যুক্ত করছি। তাহলে ফসফেট গ্রুপ যুক্ত করতে গেলে আমাদের আবার এখানে কি লাগবে, এক অণু এটিপি লাগছে। তাহলে প্রথম যে এখানে প্রথম স্টেপে আর থার্ড স্টেপে আমাদের এটিপি ইউজ হচ্ছে কোথায় কোথায়, একটা হচ্ছে ফার্স্ট স্টেপে, একটা হচ্ছে থার্ড স্টেপে গ্লাইকোলাইসিসের ইউজ হলো। তাহলে আমাদেরকে টোটাল মনে রাখতে হবে কটা ইউজ হচ্ছে। এখানে দেখলাম কি আমরা দুটো এটিপি ইউজ, টোটাল লাস্টে গিয়ে আমরা কাউন্ট করবো যে 36 বা 38 এটিপি আসছে কিনা। এখানে দুটো এটিপি ইউজ হচ্ছে। এর পরের স্টেপে দেখছি যে এইখানে এই এটিপিটা কাজে লাগিয়ে কি করলো, আবার এখানে শুধুমাত্র কোথায় ছিল, 6 নম্বর কার্বনে একটা ফসফেট গ্রুপ ছিল, এখানে কি করবে 1 নম্বর কার্বনে আর 6 নম্বর কার্বনে দু জায়গাতে দুটো ফসফেট গ্রুপ যুক্ত হয়ে গেল। তারপরে কি তৈরি হলো, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। নেক্সট স্টেপে কি হবে, এই যে 6 কার্বন ছিল এরপরে এটাকে ভাঙছে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, বললাম এটাকে আমরা এভাবে ভেঙে দিলাম মিডিল থেকে, 6 কার্বন যুক্ত একটা স্ট্রাকচার, তার মাঝখান থেকে ভেঙে দিলাম, তাহলে কি থাকলো 3 কার্বন আর একটা 3 কার্বন। তাহলে একটা হচ্ছে কি তৈরি হচ্ছে কি, যে সাইডটাতে আর একটা সাইড দিয়ে তৈরি হবে কি আমাদের যে ট্রায়োস ফসফেট, বা এটাকে আমরা বলছি কি পিজিএএল, পিজিএএল ফসফোগ্লিসারেল ডিহাইড, 3 ফসফোগ্লিসারেল ডিহাইড তৈরি হবে। আরেকটা তৈরি হচ্ছে কি 3 কার্বন যুক্ত, এটা 6 কার্বন ছিল ভেঙে দুটো হচ্ছে কি 3 কার্বন যুক্ত যৌগ তৈরি হচ্ছে, একটা হচ্ছে পিজিএএল 3
3 নম্বর পজিশনে ফসফেট গ্রুপটা থাকছে, তাই বলছি কি 3 ফসফোগ্লিসারালডিহাইড, আরেকটা হবে কি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এটাকে শর্ট ফর্মে মনে রাখতে হবে কি ডিএইচএপি, ঢ্যাপ তৈরি হয় ডিএইচএপি। তাহলে এখানে হলো পিজিএল, এখানে হলো ডিএইচএপি, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এটা কি হতে পারে, ট্রান্সফার হতে পারে, দুটো নিজেদের মধ্যে ইন্টার কনভার্ট হতে পারে। তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট কি হবে, 3APGL এ কনভার্ট হয়ে যেতে পারে। তাহলে এইখান থেকে কি হবে, 2 অণু, যদি এটাকে আমরা ধরে নিই এটাতে কনভার্ট হয়ে গেছে, তাহলে এখান থেকে কি পাবো, 2 অণু করে প্রত্যেকটা স্টেপে আমরা কি করব, 2 ইন্টু করে করতে হবে। তাহলে 2 অণু PGL থেকে কি হবে, 2 অণু কি হবে আবার, যে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড বা এটাকে বলছি কি BPGA, বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে কি লাগবে, তাহলে একটার ক্ষেত্রে এই জায়গাটাতে খুব ভুল হয়, এখানে আমরা কি দেখছি যে দুটো ট্রায়োস ফসফেট থেকে দুটো ট্রায়োস বিশ ফসফেট তৈরি হচ্ছে। তার মানে মনে রাখতে হবে কি একটা ট্রায়োস বিশ ফসফেট থেকে একটা ট্রায়োস ফসফেট থেকে একটা ট্রায়োস বিশ ফসফেট তৈরি করতে গেলে কি লাগছে, একটা NAD+ লাগে। তাহলে এখানে দুটো করে যেহেতু হচ্ছে, তার মানে কি একটা সাইকেলে যদি মনে রাখি তাহলে একটা হবে, আর টোটাল যদি সাইকেলে কতটা হবে, একটা গ্লুকোজ অণু থেকে যখন আমরা পাইরুভিক অ্যাসিড তৈরি করছি তখন কি এই যে দুটো করে ট্রায়াস ফসফেট তৈরি হচ্ছে, মানে কি দুটো করে NAD+ লাগবে। এই জায়গাতে খুব ভুল হয়। তাহলে এটার কাউন্ট হবে কি, দুটো NADH ফরমেশন হবে। তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম, দুটো ATP ইউজ হয়েছে। পরের এই ধাপটা, এটা হলো কি 3 নম্বর ধাপ, 4 নম্বর ধাপ, 5 নম্বর ধাপে এসে হলো কি দুটো NADH ফরমেশন হয়েছে, দুটো NADH ফর্ম হয়েছে। এরপরের এর যে স্টেপস গুলো দেখে নিই, তাহলে এখানে অলরেডি কি হয়েছিল, আমাদের যে দুটো ATP লস হয়েছে আর দুটো NADH ফরমেশন হয়েছে, আর আমরা পেয়েছি কি 2 অণু ট্রায়োস বিশ ফসফেট। এই 2 অণু ট্রায়োস বিশ ফসফেট থেকে কি হবে, 2 অণু ট্রায়োস ফসফেট তৈরি হবে, একটা ফসফেট গ্রুপকে বার করে দেবে, সেই ফসফেট গ্রুপটা কার সাথে যুক্ত হয়ে যাবে, ADPর সাথে যুক্ত হবে, দিয়ে ATP ফরমেশন করবে। তাহলে একটা ট্রায়োস ফসফেটের জন্য একটা ATP ফর্ম হচ্ছে, তাহলে দুটো ট্রায়োস বিশ ফসফেটের জন্য কত হবে, এখানে 2 অণু ATP ফরমেশন হচ্ছে। তাহলে 2 অণু ATP ফরমেশন হলো। তাহলে এটা সবসময় যে দুটো, যেহেতু আমরা 2 মলিকুলস হিসেবে ধরছি, তাহলে ATP হোক বা NADH হোক সেগুলোও কি হবে, দুটো করে তৈরি হচ্ছে, এটা মনে রাখতে হবে স্টেপসে। তাহলে এটা 6 নাম্বার স্টেপে আমরা কি দেখলাম, দুটো ATP ফর্ম হলো। পরের স্টেপে কি হচ্ছে, 2 অণু এই যে ফসফোগ্লিসারেট হলো, এটা হচ্ছে কি, এটা 3 কার্বন ছিল, সেম ভাবে পুরো শুধুমাত্র স্ট্রাকচার গুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু এটাও 3 কার্বন ছিল। তারপরে কি হচ্ছে, ফসফোএনল পাইরুভেট, এটাও 3 কার্বন যুক্ত। দিয়ে এখান থেকে কি হচ্ছে, আবার এই যে লাস্ট স্টেপে, এটা 7 নাম্বার স্টেপ হলো, 8 নাম্বার স্টেপ, 9 নাম্বার স্টেপে বা লাস্ট স্টেপে বলতে পারি, যে ফসফোএনল পাইরুভেট বা পেপ থেকে কি হবে, আবার একটা যে ফসফেট গ্রুপকে বার করে দিচ্ছে, ফসফেট গ্রুপকে বার করার ফলে ADPর সাথে সেই ফসফেট গ্রুপটা যুক্ত হয়ে যাচ্ছে, দিয়ে ATP ফর্ম করবে। তাহলে এখানেও কি হবে, দুটো ATP ফর্ম হবে, দুটো ফসফোএনল পাইরুভেট থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করার জন্য কটা তৈরি হচ্ছে, দুটো ATP তৈরি হবে। মানে কি একটা মলিকুল থেকে একটা মলিকুল যখন তৈরি হচ্ছে, এই স্টেপটাতে একটা ATP তৈরি হয়। তাহলে দুটো মলিকুল যেহেতু আছে, তাহলে দুটো ATP ফর্ম হচ্ছে। তাহলে এখানে 6 স্টেপে দুটো ATP ফর্ম হয়েছিল, আবার 9 স্টেপে দুটো ATP ফর্ম হলো। তাহলে টোটাল আলটিমেট আমরা যদি গ্লাইকোলাইসিসের শেষে দেখি কি পাচ্ছি, গ্লাইকোলাইসিসের শেষে নেট রেজাল্ট হচ্ছে কি, নেট রেজাল্ট, তাহলে 4 অণু ATP তৈরি হচ্ছে, কিন্তু আমাদের কি দেখছি যে 2 অণু ATP লস হয়ে গেছে বা ইউজ হয়ে গেছে। তাহলে নেট রেজাল্ট হচ্ছে কি, আমাদের গ্লাইকোলাইসিসের শেষে নেট রেজাল্ট কি মনে রাখতে হবে, 2 অণু ATP আর হচ্ছে কি 2 অণু NADH। এই 2 অণু NADH আবার পরবর্তীতে কি করবে, ETS এ যখন যাবে, এই NADH গুলো কিরকম কাজ করে, যে একটা টোকেনের মতো কাজ করে, যে এই টোকেনটা আমরা দেখালে আমাদেরকে ATP দেবে। যেমন কি আমাদের যে কোনো যে স্ক্র্যাচ কার্ড বা কোথাও কুপন দেয় না, যে এটা দেখালে এটা দেবে, সেরকম এই NADH টা কি করে, একটা কুপনের মতো কাজ করে। এটাকে যখন আমরা সেই মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে ETS এ গিয়ে যখন দিব, সেই কার্ডটা দেখাবো, তখন কি তৈরি হবে, 3 অণু ATP তৈরি হবে, 3 অণু ATP তৈরি হচ্ছে। তার মানে কি, মানে 1 অণু NADH থেকে 3 অণু ATP হয়, তাহলে 2 অণু NADH থেকে কত হবে, 6 অণু ATP তৈরি হবে। তাহলে টোটাল আমাদের যে নেট রেজাল্ট কত হচ্ছে, যদি বলা হয়, তাহলে নেট রেজাল্ট হবে কি, গ্লাইকোলাইসিসের 8 ATP। কিন্তু আলটিমেটলি যে শুধুমাত্র 2 অণু ATP গ্লাইকোলাইসিসের শেষে তৈরি হয়, আর বাকিটা কি হবে, যদি তারা সবাত শোষণকারী হয়, তাদের ক্ষেত্রে ETS এ গিয়ে যে 8 অণু ATP মানে 6 ATPটা যুক্ত হয়ে এটা 8 হবে। যদি বলে যে সবাত শোষণকারীদের ক্ষেত্রে গ্লাইকোলাইসিসের নেট রেজাল্ট কত, সেটা হবে 8 ATP। কিন্তু যদি বলে অবাত শোষণকারী, তাদের ক্ষেত্রে তো ETS সাইকেলটা হবে না, তাদের ক্ষেত্রে নেট রেজাল্ট কত থাকবে, শুধুমাত্র এই যে দুটো ATP তৈরি হচ্ছে এটাই হবে। এখানটা খুব ইম্পর্টেন্ট,
খুব ইম্পর্টেন্ট। তাহলে 2 ATP কাদের ক্ষেত্রে, এটা লিখে দিচ্ছি, অবাধ শ্বসনকারীদের জন্য। আর যদি ইটিএস সাইকেলে যায় তাহলে এই NADH গুলো গিয়ে কি তৈরি করছে, 6 অণু ATP। তাহলে নেট রেজাল্ট কত হবে, সবাদ শোষণকারীদের ক্ষেত্রে 8 ATP। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কোশ্চেনটাই ফিরে যাই, কি ছিল যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হওয়ার জন্য, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট মানে কি ফার্স্ট স্টেপে কি লাগছিল আমাদের, একদম হেক্সোকাইনেজ বলে যে এনজাইমটা সেটা লাগবে, অপশন এ। তারপর আইসোমারের যখন হচ্ছে কি আমাদের যে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হচ্ছে তখন লাগবে। এইভাবে প্রত্যেকটা এনজাইমের মনে রাখতে হবে। মেন ইম্পর্টেন্ট যেগুলো এই হেক্সোকাইনেজ এনজাইমটা দিয়েই কোশ্চেন আসছে খুব বেশি। নেক্সট তাহলে আমরা পরের স্টেপে যাই, কি বলেছে 6 নম্বর কোশ্চেন, যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে আমরা প্রথমে 1 মোল বা এক অণু কি নিয়েছিলাম, গ্লুকোজ নিয়েছিলাম C6H12O6 দিয়ে আমাদের কি তৈরি হচ্ছিল, এটা কি ছিল 6 কার্বন যুক্ত। আলটিমেট নেট রেজাল্ট আমরা কি পেলাম, দুটো পাইরুভিক অ্যাসিড। এটা কত মনে রাখতে হবে, 3টে করে কার্বন। তাহলে কি বলেছে, কত অণু পাইরুভিক অ্যাসিড পাবো, কত হবে অ্যান্সার 2 অণু পাইরুভিক অ্যাসিড পাবো, অপশন বি। নেক্সট কি বলছে, ইএমপি থেকে মোট উৎপন্ন হয়। তাহলে ইএমপি এর যেটা আমরা দেখলাম গ্লাইকোলাইসিস, সেই গ্লাইকোলাইসিসটারই আরেকটা নাম হচ্ছে কি ইএমপি। গ্লুকোজকে ভাঙছি তাই নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। সেম ভাবে এই যে গ্লাইকোলাইসিস সাইকেলটা যে বিজ্ঞানীরা প্রথম বর্ণনা করেছিলেন, তাদের 3জন বিজ্ঞানী একসাথে, তাদের নাম হচ্ছে কি এমডেন, মেয়ারহফ আর হচ্ছে কি বিজ্ঞানী পার্নাস। এই 3জন বিজ্ঞানীর এই যে ফার্স্ট অক্ষরগুলো নিয়ে তৈরি হচ্ছে কি ইএমপি সাইকেল। তাহলে গ্লাইকোলাইসিসেরই আরেকটা নাম মনে রাখতে হবে কি ইএমপি সাইকেল, আর কিছুই না। তাহলে কোশ্চেনে দিয়ে দিল ইএমপি সাইকেল, তা আমরা ভুল করবো কি, মনে রাখতে পারবো না। তাহলে মনে রাখতে হবে কি গ্লাইকোলাইসিস আর ইএমপি সেমই জিনিস, আলাদা কোনো কিছু না, ইএমপি আর গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসের আমরা যা যা দেখলাম তার যা রেজাল্ট নেট সেটাই হবে। তাহলে এখানে যেহেতু আমাদের কি সবাদ শোষণকারী বা অবাধ শোষণকারী পার্টিকুলার করে কিছু বলে দেয়নি, তাহলে আমরা সবাদ শোষণকারী ধরেই করবো। আর এখানে বাকি যে অপশনগুলো আছে সেটা অনুযায়ী আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হচ্ছে 8 ATP, অপশন বিটাই কারেক্ট হচ্ছে, আমরা আগেই আলোচনা করলাম। নেক্সট কি বলেছে, যে সন্ধান হলো এক প্রকারের। এবারে আমরা যে বললাম এই যে যেটা আমাদের পাইরুভিক অ্যাসিডটা তৈরি হলো, এই পাইরুভিক অ্যাসিডটা যদি অবাধ শ্বসনকারীরা অক্সিজেন না প্রেজেন্ট থাকে তাহলে তাদের ক্ষেত্রে দুটো প্রসেস দেখা যায়। তাহলে এখান থেকে যে স্টেপটা গ্লুকোজ থেকে, এই স্টেপটা আমরা পুরোটা কোথায় দেখলাম, গ্লাইকোলাইসিস অলরেডি হয়ে গেছে। তাহলে গ্লাইকোলাইসিসের যেটা রেজাল্ট বা প্রোডাক্ট পাইরুভিক অ্যাসিড, সেটা যখন যদি অক্সিজেন প্রেজেন্ট না থাকে, যারা অবাধ শ্বসনকারী জীব, যেমন কি খুব ইম্পর্টেন্ট নাম মনে রাখতে হবে কি ক্লস্ট্রিডিয়াম, যেটা আমাদের যে টিটেনাসের জন্য দায়ী, সেই ক্লস্ট্রিডিয়াম গুলো। তাছাড়া হচ্ছে কি মোনোসিস্টিস, এই ধরনের কিছু আমাদের যে একদম প্রিমিটিভ অর্গানিজম আছে, তারা শুধুমাত্র কি করতে পারে, অক্সিজেনের অনুপস্থিতিতেই তারা শ্বসন প্রক্রিয়া কাজ করতে পারে, তারা বেঁচে থাকতে পারে। অক্সিজেন প্রেজেন্ট থাকলে তারা কিন্তু যে রেসপিরেশন প্রসেস করতে পারে না। তাহলে ক্লস্ট্রিডিয়ামটা খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ। তাহলে তারা কি করবে, অক্সিজেনের অনুপস্থিতিতে দুটো প্রসেসে করতে পারে, একটা হতে পারে কি, এছাড়াও হচ্ছে কি বিভিন্ন যে ইস্ট, স্যাক্কারোমাইসিস, এদের ক্ষেত্রেও দেখতে পাবো তারা অবাধ শোষণকারী যারা জীব, তাহলে তাদের ক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতিতে তারা করবে না। তখন কি হবে, পাইরুভিক অ্যাসিডটাকে কি করবে, দুটো প্রসেস করে। একটা হতে পারে কি, পাইরুভিক অ্যাসিড ছিল 3 কার্বন, সেটাকেই হচ্ছে কি 3 কার্বন যুক্ত ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে দেয়। ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিডটাও 3 কার্বন যুক্ত, তার মানে কি শুধুমাত্র স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। আর এই স্টেপে কি হবে, যে NADH-টা আমাদের তৈরি হয়েছিল কোথায়, গ্লাইকোলাইসিসের যে NADH-টা তৈরি হয়েছিল, সেই NADH প্লাস H প্লাস সেটা কি করে দেয়, আবার NAD তে রূপান্তরিত হয়ে যায়। তাহলে H প্লাস যদি ত্যাগ করছে, তার মানে এটাও কি অক্সিডেশন হচ্ছে। তাহলে আলটিমেটলি পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তাহলে NAD তৈরি করে দেবে। এই NAD-টা আবার কোথায়, এই যে গ্লাইকোলাইসিসের এই ধাপটা আমরা দেখলাম, এখানে NAD লাগছিল কোথায়, এই যে এই ধাপে যে NAD লাগছিল সেটা সাপ্লাই দিবে। তার জন্য কি হচ্ছে, এদের ক্ষেত্রে NADH-টার এনার্জি সোর্স হিসেবে যে ATP সিনথেসিসের কাজে লাগছে না, এই NADH-টা আবার রূপান্তরিত হয়ে যায় কিসে, NAD ফর্ম করে দেয় নিকোটিনামাইড ডাইফসফেট। সেখান থেকে যে এই NAD-টা আবার কোথায়, ওই গ্লাইকোলাইসিসের স্টেপে কাজে লাগবে। আর NADH-টা এখানে যেহেতু রূপান্তরিত হয়ে যাচ্ছে, তার ল্যাকটিক অ্যাসিডে রূপান্তর হয়ে ল্যাকটিক অ্যাসিডটা তাদের ক্ষেত্রে জমা হবে। হতে পারে কি আরেকটা ধাপে, এখানে যে এনজাইমটা লাগবে সেটার নাম মনে রাখতে হবে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ।
পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে যেটা তৈরি হচ্ছে তার অনুযায়ী নাম হবে। ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে তার জন্য নামটা হচ্ছে কি ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। আরেকটা স্টেপে কি হতে পারে, এই যে এখানে প্রত্যেকটা স্টেপে যখন অবাধ শ্বসনকারীদের ক্ষেত্রে কি হবে, এই যে এনএডিএইচটা তৈরি হয়েছিল গ্লাইকোলাইসিসে, সেই এনএডিএইচটা রূপান্তরিত হয়ে যাবে কিসে, এনএডি তে। এনএডিএইচ সেটা এনএডি তে রূপান্তর হবে। আর পাইরুভিক অ্যাসিডটা কি হতে পারে, ইথানল। তাহলে পাইরুভিক অ্যাসিড ছিল কি 3 কার্বন যুক্ত, ইথানল হচ্ছে কি 2 কার্বন যুক্ত, প্লাস হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়ে যাবে। তাহলে এটাও কি হচ্ছে অক্সিডেশন হচ্ছে, 3 কার্বন থেকে একটা কার্বন তো রিলিজ করতে পারছে, একটা কার্বন রিলিজ হওয়া মানেই কি এখানে যে ইথানল প্রস্তুত হচ্ছে অক্সিডেশনের মাধ্যমে। তাহলে ইথানল প্রস্তুতে এখানে যে দুটো এনজাইম লাগবে তার হচ্ছে কি একটা অ্যালকোহল, ইথানলটা কি এক ধরনের অ্যালকোহল, অ্যালকোহল লাগছে, অ্যালকোহল তৈরি হচ্ছে, তাই তার নাম অনুযায়ী কি হবে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইম লাগবে। আরেকটা কি হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইডকে রিলিজ করছে, তার জন্য কি এই প্রসেসটা হচ্ছে কি ডিকার্বক্সিলেশন প্রসেস, তার জন্য কি লাগবে ডিকার্বক্সিলেজ, পাইরুভেট ডিকার্বক্সিলেজ এনজাইম। পাইরুভেট ডিকার্বক্সিলেজ, পাইরুভেট থেকে যেটার থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে তার অনুযায়ী নাম হবে ডিকার্বক্সিলেজ, সেটার অনুযায়ী। আর যেটা তৈরি হবে সেটা অনুযায়ী কি হবে ডিহাইড্রোজিনেজ মনে রাখতে হবে। তাহলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, তাই কি হচ্ছে পাইরুভেট ডিকার্বক্সিলেজ, পিডিসি বলে আমরা শর্ট ফর্মে লিখছি, পাইরুভেট ডিকার্বক্সিলেজ। আর ইথানল যেহেতু তৈরি হচ্ছে তাহলে সেটা হচ্ছে কি এডিএইচ। তাহলে ইস্টের ক্ষেত্রে আমরা কি দেখি যে ইথানল ফার্মেন্টেশনে বা অ্যালকোহল ফার্মেন্টেশনে আমরা একটা কোশ্চেন পড়েছি কি যে ইস্টের দ্বারা কি হয় অ্যালকোহল ফার্মেন্টেশন হয়। তাহলে ইস্ট এরা অবাধ শোষণকারী, তাদের ক্ষেত্রে কি হবে এই যে পাইরুভিক অ্যাসিডটা পরিণত হয়ে যায় ইথানলে। সেম ভাবে ক্লস্ট্রিডিয়াম এদের ক্ষেত্রে হয় ল্যাকটিক অ্যাসিডে রূপান্তর হবে বা ইথানল করতে পারে, যে কোনো প্রসেসে অবাধ শোষণকারীরা করতে পারে তাদের ক্ষেত্রে। শুধুমাত্র যে অবাধ শোষণকারীদের ক্ষেত্রে হবে সেটা কিন্তু না, যে ল্যাকটিক অ্যাসিড যারা সবাধ শোষণকারী, যদি আমরা হিউম্যানের কথা বলি তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখবো, যেমন কি আমরা যে কেউ যদি খুব বেশি এক্সারসাইজ করে, শারীরিক মানে কর্ম করে, যারা জিম করে, বা তাদের ক্ষেত্রে যদি খুব এক্সেসিভ যখন মাসেলের এক্সারসাইজ করবে তখন কি হয় অক্সিজেনের ঘাটতি দেখা যায়, সেই অক্সিজেন যখন কম থাকছে তখন কি করতে পারে এই ধরনের এই যে অবাধ শ্বসনের মাধ্যমে পাইরুভিক অ্যাসিডটা ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়। তাছাড়াও নর্মাল প্রসেস আমরা কি দেখবো, যারা অবাধ শোষণকারী জীব তাদের ক্ষেত্রে এই দুটো প্রসেস। তাহলে একটা বললাম কি ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে আর একটাতে ইথানল তৈরি হচ্ছে, ইথানল প্রস্তুতি হচ্ছে। তাহলে এখানে কোশ্চেনে কি দিয়েছিল সন্ধান, এই যে আমরা যেটা বললাম ফার্মেন্টেশন সেটারই বাংলা হচ্ছে কি সন্ধান। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কি হচ্ছে আমরা কি দেখলাম, ফার্মেন্টেশন প্রক্রিয়ায় এই যে সন্ধান প্রক্রিয়া বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় যে এখনো কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, তার মানে কি তার আংশিক এই যে পাইরুভিক অ্যাসিডের আংশিক পরিমাণে হলেও কি তার অক্সিডেশন হচ্ছে। অক্সিডেশন মানে আমরা প্রথমেই বলেছিলাম কি সেখান থেকে যে একটা করে কার্বন ডাইঅক্সাইড বা মিনিমাম পক্ষে একটা কি করতে হবে কার্বন ডাইঅক্সাইডকে আলাদা করতে হবে, তাহলেই সেটা হচ্ছে অক্সিডেশন প্রসেস হচ্ছে। তাহলে এখানে কি বলছে যে সন্ধান হলো এক প্রকার, এটা কি হচ্ছে কার্বোহাইড্রেটের সম্পূর্ণ জারণ হবে না, অসম্পূর্ণ জারণ হবে না, এটা কি হবে অবাধ শ্বসনের প্রক্রিয়া। বা যদি বলতো যে পাইরুভেট অ্যাসিডের বা পাইরুভেটের অসম্পূর্ণ জারণ, তাহলে কি হতো অ্যান্সারটা ঠিক হতো। এখানে কার্বোহাইড্রেট বলতে কি বোঝাচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, তাহলে এটাও মেনলি এক প্রকার হচ্ছে কি অবাধ শ্বসন প্রক্রিয়া। তাহলে অপশন এটা কারেক্ট হচ্ছে। নেক্সট কোশ্চেন যায়, নেক্সট কোশ্চেনে তারপরের আমাদের যেটা ধাপ ক্রেব সাইকেল নিয়ে আমাদের কোশ্চেন আছে। তাহলে ক্রেব সাইকেল আমরা অলরেডি বলেছি কোথায় হয়, এটার অ্যান্সার তোমরা সবাই আগে বলো কমেন্ট সেকশনে, আগেই আলোচনা করা হয়েছে। ক্রেব সাইকেল কোথায় হবে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। মাইটোকন্ড্রিয়া যদি আমরা স্ট্রাকচার দেখি তার একটা থাকে কি ইনার মেমব্রেন একটা আউটার মেমব্রেন, আর মাঝখানে যেটা ধাত্র বা ম্যাট্রিক্স সেখানে কি হবে আমাদের যে ক্রেব সাইকেল প্রসেসটা হবে। নেক্সট তাহলে এই যে আমরা গ্লাইকোলাইসিস পড়েছিলাম, গ্লাইকোলাইসিসের আলটিমেট নেট রেজাল্ট ছিল কি আমাদের পাইরুভিক অ্যাসিড। এরপরে হচ্ছে কি সেটা ছিল কোথায় সাইটোপ্লাজমের মধ্যে ছিল, ওটা সেলের সাইটোপ্লাজমের মধ্যে কি ছিল পাইরুভিক অ্যাসিড ছিল, 2 অণু পাইরুভিক অ্যাসিড। এরপরে কি হবে সাইটোপ্লাজম থেকে সেটা কোথায় যাবে মাইটোকন্ড্রিয়াতে যাবে, মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করছে। তারপরের যে স্টেপটা হবে সেটাকে বলছি এই যে ধাপটা সেটা হচ্ছে কি লিঙ্ক রিয়াকশন। এই লিঙ্ক রিয়াকশনে কি হচ্ছে 2 অণু পাইরুভেট মাইটোকন্ড্রিয়ার মধ্যে তার সাথে কি হচ্ছে এখানে এই যে এনএডি সাপ্লাই দিচ্ছে, 2 অণু এনএডি দেবে, আর কি হচ্ছে কোএনজাইমে 2 অণু কোএনজাইমে আসবে। এগুলো সমস্তটা কোথায় আছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে আছে। এই আর সোর্স কোথায় পাইরুভেটটা কোথা থেকে এলো সাইটোপ্লাজম থেকে, মাইটোকন্ড্রিয়া এলো পাইরুভেট, আর মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে কি আছে এনএডি আছে আর কোএনজাইমে আছে। এই দুটো রিয়াকশন করে কি তৈরি করছে 2 অণু NADH2 তৈরি করবে। এই NADH2 গুলো হচ্ছে কি তাহলে আমরা লিঙ্ক রিয়াকশনের যদি নেট রেজাল্ট বলি, নেট রেজাল্ট কি পাচ্ছি 2 অণু NADH2 তৈরি হচ্ছে,
বা এনএডিএইচ একই সেম জিনিস এনএডিএইচ বলতে পারি। তাহলে এটাও কি হচ্ছে সেম, যেটা আমাদের গ্লাইকোলাইসিসের সময় ছিল, এটাও কি হবে টোকেন হিসেবে কাজ করবে। পরবর্তী ক্ষেত্রে গিয়ে এটা কি করছে ইটিএস এ গিয়ে 6 অণু এটিপি তৈরি করতে পারবে। আর কি হচ্ছে এই যে পাইরুভেটটা কমপ্লিট, পাইরুভেটটা কি ছিল 3 কার্বন যুক্ত ছিল, পাইরুভেট থেকে 3 কার্বন থেকে সেটা কি হয়ে যাচ্ছে 2 কার্বন যুক্ত অ্যাসিটাইল কোএনজাইম এ তে ভেঙে যাচ্ছে। বললাম এটা 3 কার্বন যুক্ত পাইরুভেট ছিল, একটা কার্বনকে আলাদা করে দিলাম, একটা কার্বনকে আলাদা করলে সেটা হয়ে গেল CO2 হিসেবে রিলিজ হয়ে যাচ্ছে, বাকি যে 2 কার্বন যুক্ত যৌগটা ছিল সেটাই হচ্ছে কি অ্যাসিটাইল কোএনজাইম এ। তাহলে 2 অণু পাইরুভেট থেকে কি হলো 2 অণু কোএনজাইম অ্যাসিটাইল কোএনজাইম এ। এই কোএনজাইম এটা কোথায় ছিল, এখানে সোর্স হিসেবে ছিল মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, সেটা রিঅ্যাকশন করে যুক্ত হচ্ছে কার সাথে এই যে অ্যাসিটাইল গ্রুপটার সাথে যুক্ত হয়ে 2 অণু অ্যাসিটাইল কোএনজাইমে তৈরি করছে, আর 2 অণু কি হলো কার্বন ডাইঅক্সাইড এটা রিলিজ হয়ে গেল। তাহলে এখানে আলটিমেটলি আমরা 6 কার্বন দিয়ে শুরু করেছিলাম যে গ্লাইকোলাইসিসের প্রথম ধাপে, লিঙ্ক রিঅ্যাকশনে এসে আলটিমেটলি সেটা কি করে দিয়েছি আমরা 2 কার্বন যুক্ত একটা যৌগে তৈরি করে দিয়েছি। এর পরবর্তী স্টেপে আমাদের বাকি আছে শুধু কি এটাকে এই যে 2 কার্বন যুক্ত যৌগটাকে আমাদেরকে ভেঙে CO2 তে পরিণত করে দিতে হবে, তাহলে আমাদের রেসপিরেশন প্রসেস শেষ। আর রেসপিরেশন প্রসেস এই যে কার্বন ডাইঅক্সাইড রূপান্তর হচ্ছে তার মাঝে কি হয়ে যাচ্ছে আমাদের এটিপি তৈরি হয়ে যাচ্ছে, বাকি যে এনার্জি সোর্স NADH FADH2 এগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমাদের যে প্রথম আমরা একদম পড়েছিলাম কি আমাদের অবজেক্টিভ বা গোল কি ছিল, যে 6 কার্বন যুক্ত গ্লুকোজকে ভেঙে CO2 তে পরিণত করা, তার অনেকটা ধাপ আমরা এগিয়ে চলে এসেছি। আর কি হচ্ছে কিছুটা ধাপে আমরা এটিপি অলরেডি প্রস্তুত করে ফেলেছি। নেক্সট আমরা যাব কোথায় ক্রেবস সাইকেলে। এরপরে আমরা ঢুকছি কোথায় ক্রেবস সাইকেলে। তাহলে ক্রেবস সাইকেলের আমাদের যে প্রথম প্রোডাক্ট হিসেবে কি কাজ করছে, আমরা যেটা পেয়েছিলাম লিঙ্ক রিঅ্যাকশন থেকে পেয়েছিলাম এই অ্যাসিটাইল কোএনজাইমে, সেটাও কোথায় ছিল মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। ক্রেবস সাইকেলও হচ্ছে কোথায় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, তাহলে কোথাও যেতে হচ্ছে না, মাইটোকন্ড্রিয়ার মধ্যেই কি আছে অ্যাসিটাইল কোএনজাইম আছে। এবার এই অ্যাসিটাইল কোএনজাইমে কার সাথে রিঅ্যাকশন করবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা আমরা কোথায় পেয়েছিলাম ফটোসিনথেসিসের সময়, যদি আমরা মনে করি C4 সাইকেলও আমাদের প্রথম যে অ্যাকসেপ্টর হিসেবে কাজ করছিল অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেম ভাবে সেই অক্সালো অ্যাসিটেট কি করবে অ্যাসিটাইল কোএনজাইম এর সাথে যুক্ত হবে। এই অক্সালো অ্যাসিটেটটা কি ছিল 4 কার্বন যুক্ত যৌগ হলো, 4 কার্বন যুক্ত যৌগ থেকে এরপরে আমাদের কি হলো 2 কার্বন যুক্ত যে অ্যাসিটাইল কোএনজাইমে যুক্ত হলো। এরপরে যেটা তৈরি হচ্ছে প্রথম সে হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড বা সিট্রেট। এই সাইট্রিক অ্যাসিড হচ্ছে কি 6 কার্বন যুক্ত একটা যৌগ, 6 কার্বন যুক্ত যৌগ। তার সাথে মনে রাখতে হবে কি এখানে যে 3টে কার্বক্সিলিক গ্রুপ আছে। সাইট্রিক অ্যাসিড প্রথম যৌগ, যেটা ক্রেবস সাইকেলের প্রথম উৎপন্ন যৌগ হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড, তার জন্য এই সাইকেলটার একটা নাম হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড সাইকেল। এখান দিয়েও কোশ্চেন আসতে পারে, ঘুরিয়ে দিয়ে দিল, বললো ক্রেবস সাইকেল বললো না সাইট্রিক অ্যাসিড সাইকেলে কোনো একটা কোশ্চেন দিল, সেমই জিনিস আলাদা আলাদা শুধু নামগুলো আছে। আরেকটা নাম কি এটারই আরেকটা নাম TCA সাইকেল, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। কারণ কি যে সিট্রিক অ্যাসিড আছে তার যদি আমরা স্ট্রাকচার দেখি কি পাবো 3টে এরকম কার্বক্সিল গ্রুপ, COOH কার্বক্সিল গ্রুপ পাচ্ছি, তার জন্যই নামটা হচ্ছে কি ট্রাই সিট্রিক অ্যাসিডেরই আরেকটা নাম হচ্ছে কি ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, কারণ কি 3টে কার্বক্সিলিক গ্রুপ আছে তাই নামটা হচ্ছে TCA সাইকেল। তাহলে আর কিছুই না, যেটাই ক্রেবস সাইকেল সেটাই সিট্রিক অ্যাসিড সাইকেল সেটাই TCA সাইকেল হলো। প্রথম স্টেপে হলো কি আমাদের সাইট্রেট বা সিট্রিক অ্যাসিড তৈরি হলো। এরপরে কি হবে এখান থেকে কি হবে একটা স্টেপে, পরবর্তী স্টেপে কি তৈরি হচ্ছে আইসোসাইট্রেট। আইসোসাইট্রেট এই যে তৈরি হচ্ছে আইসোসাইট্রেট, এটা কি হলো স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে শুধুমাত্র, এখানেও যে এনজাইমটা লাগবে আইসোমারেজ এনজাইম, তাহলে আইসোমার তৈরি হচ্ছে এটার একটা আইসোসাইট্রেট। এর পরবর্তী ধাপে হলো তাহলে এটাও কি আছে 6 কার্বন যুক্ত। এর পরবর্তী ধাপে কি হবে এখানে যখন আইসোসাইট্রেট থেকে আলফা কিটোগ্লুটারেট বা আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি 5 কার্বন। তাহলে এই ধাপে কি হবে একটা ধাপে ডিকার্বক্সিলেশন হচ্ছে, এই যে একটা আমরা কি দেখতে পাচ্ছি কার্বক্সিল গ্রুপ একটা রিলিজ হচ্ছে, কার্বক্সিল গ্রুপ বেরিয়ে যাচ্ছে, তখন সেটা হলো কি 6 কার্বন যুক্ত যে আইসোসাইট্রেট ছিল সেখান থেকে 5 কার্বন যুক্ত আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। আবার কি হবে এইখানে ধাপে কি হচ্ছে এই NAD+ থেকে আবার এক অণু কি করতে পারে NADH তৈরি হবে। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ, এটা হলো সেকেন্ড স্টেপ, এটা থার্ড স্টেপ। থার্ড স্টেপে এসে আমরা কি দেখছি তাহলে এখানে আমরা লিখে রাখি, থার্ড স্টেপে আমরা কি দেখলাম এক অণু NADH তৈরি হচ্ছে, এক অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, তাহলে একটা কার্বন ডাইঅক্সাইডকে অলরেডি আমরা বার করে দিয়েছি। এরপরে হচ্ছে কি পরের ধাপে দেখি আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এটাও কি ছিল 5 কার্বন যুক্ত। এরপরে কি হলো এর পরের ধাপে সেম ভাবে আবার কি হচ্ছে এক অণু NAD+ লাগছে, সেটা কি হবে এখান থেকে এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে হাইড্রোজেন যে ইলেকট্রন প্রোটন গুলোকে কালেক্ট করে কি করছে NADH এ রূপান্তরিত হচ্ছে। মানে কি এই স্টেপটাতে NAD+ এ কি করবে দুটো ইলেকট্রন নেবে, প্লাস হচ্ছে কি দুটো ইলেকট্রন নিচ্ছে আর কি করছে
যে এইচ প্লাস প্রোটনকে কালেক্ট করছে, দিয়ে কি করে NaDH রূপান্তরিত হয় প্লাস H প্লাসে রূপান্তরিত হয়, এই রিয়াকশনটা এখানে হয়। তার ফলে কি হচ্ছে, এই স্টেপে 4 নাম্বার স্টেপে দেখলাম কি আমরা আবার একটা NaDH তৈরি হচ্ছে। তাহলে নেট রেজাল্ট আমরা লাস্টে ক্যালকুলেট করব। তাহলে ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসেবে কাজ করে NAD কে আমরা প্রত্যেকটা স্টেপে দেখছি কি একদম গ্লাইকোলাইসিস থেকে শুরু করে লিঙ্ক রিঅ্যাকশন, ক্রেবস সাইকেল, প্রত্যেকটা জায়গায় কি করছে, ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে এবং ইলেকট্রনের ট্রান্সপোর্টে হেল্প করে। ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে নিজে কোনো জায়গায় কি দেখলাম আমরা, যে প্রত্যেকটা জায়গায় আমরা যদি সবার শোষণকারী দেখি তাহলে কি হচ্ছে, নিজে ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করছে এবং NADH রূপান্তরিত করে দিচ্ছে। এর পরবর্তী ধাপে আবার কি হয়েছে, এখানে এক অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে। তাহলে আমাদের আলটিমেট রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখানেও একটা কার্বন ডাইঅক্সাইড বার করে দিয়েছি, এখানে একটা কার্বন, আমাদের ছিলই কি দুটো কার্বন ছিল, যেটা অ্যাসিটাইল কোএনজাইম এতে দুটো কার্বন ছিল, দুটো কার্বনকে আমরা 3 নম্বর স্টেপ আর 4 নম্বর স্টেপে আমরা আলাদা করে রিলিজ করে দিয়েছি। তাহলে অলরেডি আমাদের যে 6টা কার্বন ডাইঅক্সাইড তৈরি করার কথা ছিল 6টা রেজাল্ট পেয়ে গেছি। এবারে পরের ধাপে কি হবে, এই যে আলফা ক্লিটোগ্লুটারেট থেকে যখনই আমরা একটা কার্বন ডাইঅক্সাইড বার করে দিলাম তখন কি ছিল এখানটায়, যে এটা কি হয়ে গেছে, 4 কার্বন যুক্ত অলরেডি আমরা পেয়ে গেছি। কিন্তু কি আছে এখানে একটা কোএনজাইম এ, যেটা অ্যাসিটাইল কোএনজাইম এর সাথে ছিল, অ্যাসিটাইল গ্রুপটাকে ভেঙে আমরা কি করে দিয়েছি, দুটো কার্বন ডাইঅক্সাইড রূপান্তরিত করে দিয়েছি। কিন্তু কোএনজাইম এ গ্রুপটা যেটা আছে সেটাকে আমাদেরকে বার করতে হবে। তার জন্য কি হবে, তার পরের স্টেপে 5 নাম্বার স্টেপে কি দেখবো, সাকসিনাইল কোএনজাইম এ থেকে কি হবে, কোএনজাইম এটা রিলিজ হয়ে যাচ্ছে। আর কি হবে, কোএনজাইম এ রিলিজ হওয়ার সাথে সাথে এখানে এক অণু কি হবে, জিটিপি ফরমেশন হচ্ছে, জিডিপি থেকে জিটিপি ফরমেশন হবে। তাহলে কি হচ্ছে, এই যে আর সাকসিনাইলটা নিজে, এই সাকসিনাইল গ্রুপটা কিসে হয়ে যাচ্ছে, সাকসিনেটে রূপান্তরিত হচ্ছে। তাহলে পরবর্তী স্টেপে 5 নাম্বার স্টেপে কি দেখছি, এক অণু জিটিপি তৈরি হচ্ছে। এই জিটিপিটা আর কিছুই না, ইন্টার কনভার্ট হবে। মানে কি, জিটিপি যখন নিজে জিডিপিতে রূপান্তরিত হয়ে যাবে, আর ফসফেট গ্রুপটাকে কাকে দিয়ে দেবে, এই যে জিটিপির যে ফসফেট গ্রুপটা এডিপি কে দিয়ে দেবে, আর সে কি হবে, এটিপি। মানে আলটিমেটলি এক অণু জিটিপি তৈরি হওয়া মানে কি, এক অণু এটিপি তৈরি হওয়া। এখানে কি আছে, গুয়ানোসিন বেস আছে, এখানে অ্যাডিনোসিন আছে, শুধুমাত্র কি এই যে জিটিপির যে ফসফেটটা আছে সে কি করবে, এডিপি কে দিয়ে দেবে, ট্রান্সফার করে দেবে, নিজে জিডিপিতে রূপান্তর হবে, আর এডিপিটা কি হবে, এটিপি তৈরি করছে। তাহলে এখনো জিটিপি থেকে নেট রেজাল্ট আমাদের মনে রাখতে হবে কি, এখনো এটিপি তৈরি হলো। তাহলে অলরেডি আমরা রেজাল্ট গুলো পেয়ে গেছি। দিয়ে সাকসিনের, তাহলে আমাদের অলরেডি যেটা আমাদের লক্ষ্য ছিল এই স্টেপটার মাধ্যমে করা, দুটো কার্বন ডাইঅক্সাইডকে আলাদা করা, সেটা আমরা করে ফেলেছি। আর কি পেয়েছি, 4 কার্বন যুক্ত যে যৌগটা পেয়ে গেছি। প্রথম যেটা যৌগ ছিল অক্সালো অ্যাসিটেট অ্যাসিড, সেটাও 4 কার্বন ছিল। তাহলে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে সেই অক্সালো অ্যাসিটেটটাকে, সাকসিনেট থেকে অক্সালো অ্যাসিটেটে রূপান্তরিত করতে দিতে হবে। বাকি আমাদের যে প্রসেসটা, রেসপিরেশনের যে প্রসেস, কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত করার প্রসেস, সেটা শেষ হয়ে গেছে। এরপরের ধাপে কি দেখবো, সাকসিনেট থেকে যখন, এগুলো শুধুমাত্র স্ট্রাকচারাল চেঞ্জ, কার্বনের মানে সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, এটাও 4 কার্বন, এটাও 4 কার্বন, এটাও 4 কার্বন, প্রত্যেকটাই কি আছে, 4 কার্বন যুক্ত যৌগ, শুধুমাত্র স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কি হবে, এখনো আবার FADH2 তৈরি হচ্ছে। এই প্রত্যেকটা, এই যে NAD FAD, এগুলো কি হচ্ছে, ইলেকট্রনকে গ্রহণ করছে, ইলেকট্রনকে রিলিজ করে করে গিয়ে সেটা আবার কি হয়ে যাবে, যে অক্সালো অ্যাসিডে বা ও এ যেটা আমরা বলছি অক্সালো অ্যাসিডেটে রূপান্তরিত হবে। তাহলে সাকসিনেট থেকে অক্সালো অ্যাসিডেট, কার্বনের স্ট্রাকচার সেমই আছে, শুধুমাত্র কি হচ্ছে, ইলেকট্রন রিলিজ করবে, আর কি করবে এই স্টেপে, মানে ওয়াটার H2O রিলিজ করবে, দিয়ে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, কার্বনের পরিমাণ সেম থাকছে। তাহলে 5 নাম্বার স্টেপ দেখলাম। এর পরের স্টেপ হলো কি, আমাদের 6 নাম্বার স্টেপে গিয়ে আমরা কি তৈরি হচ্ছে, নেক্সট যে 6 নাম্বার স্টেপে আমাদের তৈরি হচ্ছে কি, এক অণু FADH2 তৈরি হচ্ছে। এই FADH2 বা FADH, এটাও কি হবে, যেরকম আমরা NADH পড়েছিলাম সেরকমই টোকেন হিসেবে কাজ করবে, সেটাও ETS এ গিয়ে করবে। NADH যেমন 3 অণু ATP তৈরি করছিল, এরকম এক অণু FADH থেকে কি হয়, 2 অণু ATP তৈরি করতে পারে, এটাও টোকেন হিসেবে কাজ করবে। মানে কি, এগুলোকে স্টোর করে রেখে দিচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, দিয়ে পরবর্তীতে গিয়ে ETS এ কাজে লাগাবে। এরপরে শুধুমাত্র আবার যে লাস্ট স্টেপে আমরা যদি দেখি, ম্যালেট থেকে যখন অক্সালো অ্যাসিটেট তৈরি হচ্ছে, তাহলে এটা 6 নাম্বার স্টেপ ছিল। 7 নাম্বার 8 নাম্বার স্টেপে গিয়ে তখন কি করবে, আবার যে ইলেকট্রন গুলোকে ডোনেট করে কি করবে, NAD কে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, নিজে NADH তৈরি করছে NAD, আর ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেট তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নেট মনে রাখতে হবে কি, 6 নাম্বার স্টেপ হলো, 8 নাম্বার স্টেপে গিয়ে এক অণু আবার NADH তৈরি হচ্ছে। তাহলে আমরা যদি নেট রেজাল্ট মনে রাখি, কি কি মনে রাখতে হবে আমাদের, নেট রেজাল্ট, ক্রেবস সাইকেলের নেট রেজাল্ট কি হচ্ছে, ক্রেবস সাইকেলের নেট রেজাল্ট হচ্ছে কি, এটা যদি দেখি, এখানে আমাদের কি ছিল, যে 2 অণু কোএনজাইম ছিল অ্যাসিটাইল কোএনজাইমে, এখানেও ভুল হয় যে আমরা একটা ধরে টোটাল করতে পারি। তাহলে এই একটা অ্যাসিটাইল কোএনজাইমের জন্য এই সাইকেলটা পুরোটা যেটা হচ্ছে, তার জন্য এইগুলো কাউন্ট পাচ্ছি। তাহলে দুটো অ্যাসিটাইল কোএনজাইমের জন্য এগুলো সবগুলো কি হয়ে যাবে,
টু ইন্টু হয়ে যাবে, দুটো অ্যাসিটাইল কোএনজাইমে ছিল লিঙ্ক রিয়াকশনে, ভালোভাবে বুঝতে হবে লিঙ্ক রিয়াকশনে আমরা কি পেয়েছিলাম, দুটো অ্যাসিটাইল কোএনজাইমে ছিল, তাহলে একটা অ্যাসিটাইল কোএনজাইমে ক্রেবস সাইকেলের একবার যদি সাইকেলটা কমপ্লিট করে এইগুলো তৈরি হচ্ছে, তাহলে দুটো অ্যাসিটাইল কোএনজাইমের জন্য দুটো তৈরি হবে, সবগুলো ডবল ডবল হচ্ছে, তাহলে টোটাল হচ্ছে কি একটা এনএডিএইচ, তিনটে এনএডিএইচ, মানে 3 দুগুণে 6টা এনএডিএইচ তৈরি হচ্ছে। আর কি হচ্ছে, একটা জিটিপি বা একটা এটিপি আমরা যদি ধরি তাহলে ইন্টু 2 কত হবে, দুটো এটিপি, আর কটা এফএডিএইচ কটা হবে, দুটো এফএডিএইচ। তাহলে এটা হচ্ছে আমাদের নেট রেজাল্ট। এগুলোকে যদি আমরা ইন্টু 3 ইন্টু 2 করে দিই তাহলে আমাদের নেট রেজাল্ট কত আসবে, 6 3 18, এখানে 20 আর এখানে 24 অণু এটিপি আমরা ক্রেবস সাইকেলের নেট রেজাল্ট বলতে পারি। ক্রেবস সাইকেলের নেট রেজাল্ট হচ্ছে 24। আর হচ্ছে কি আমাদের যে গ্লাইকোলাইসিসের নেট রেজাল্ট আমরা কত পড়ে এসেছিলাম, যে 2 আর 6 8, তাহলে 24 8 কত হয়ে গেল, অলরেডি আমাদের 34 হয়ে গেছে। আর কোথায় ছিল আমাদের যে লিঙ্ক রিয়াকশনের নেট রেজাল্ট কত ছিল, সরি এখানে হচ্ছে 6, তাহলে আর আগে হচ্ছে 24 প্লাস 8 প্লাস 6, তাহলে 8 24 8 হচ্ছে 32 আর 6 38, এই 38 অণু এটিপি আমরা যে টোটাল আমাদের যে সবার শ্বসনের ক্ষেত্রে এখনো গ্লুকোজ দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, গ্লাইকোলাইসিসের শুরুতে কি ছিল, 1 মলিকুল অফ গ্লুকোজ ছিল, সেই 1 মলিকুল গ্লুকোজ নিয়ে এত কিছু এতক্ষণ হলো, সেইটার থেকে ভেঙে গড়ে সমস্ত কিছু আলটিমেটলি নেট রেজাল্ট হচ্ছে কত, 38 এটিপি। কিন্তু এটা আমরা কোথাও কোথাও দেখবো কি, কোথাও কোথাও আছে 36 এটিপি, বা কোথাও বলা হয় 36 to 38 এটিপি। এটা কেন বলা হচ্ছে, এটা ডিফারেন্সটা কেন হচ্ছে, কারণ কি আমরা এই যে ধরে নিচ্ছি যে এনএডিএইচ থেকে 3 অণু এটিপি পাচ্ছি আমরা, কিন্তু এটা 3 অণু হয় না, এটা মোটামুটি 2.5 থেকে 3 এর মাঝামাঝি একটা থাকে, 2.5 থেকে 3 এর মধ্যে থাকে। সেম ভাবে এফএডিএইচ থেকে যেটা আমরা ধরে নিচ্ছি যে 3 অণু, আমরা যদি মানে সিম্পলিফিকেশনের জন্য আমরা 2 অণু এটিপি ধরে নিই, কিন্তু এটাও 2 অণু হয় না, মোটামুটি 1.5 থেকে 2 এর মধ্যে থাকে। তাহলে এগুলো যদি আমরা আলটিমেট নেট রেজাল্ট করি যে 36 থেকে 38 এর মাঝামাঝি একটা পাওয়া যায়, তাহলে যদি অপশনে থাকে যে টোটাল কত অণু এটিপি তৈরি হয় এক অণু গ্লুকোজ থেকে, যদি 36 থাকে সেটাও কারেক্ট হবে, যদি অপশনে দেখলাম যে 38 কোথাও নেই, 36ও কারেক্ট হবে। কারণ কি, এই যে আমরা যেগুলোকে আমরা সিম্পলিফিকেশনের জন্য ধরে নিয়েছি সেগুলোকে যদি না ধরি তাহলে রেজাল্টে টোটাল মোটামুটি 36 এটিপি আসবে। তো এখানে আমরা কোনো কোশ্চেন ছেড়ে গেছিলাম না, পরের কোশ্চেনে তাহলে যাই। 10 নম্বর কোশ্চেন কি বলছে, যে ক্রেবস চক্রে কি হয়। তাহলে এই অ্যান্সার গুলো তোমরা এবারে আশা করছি প্রত্যেকে করতে পারবে, প্রত্যেকে আগে অ্যান্সার দাও, তারপরে আমি অ্যান্সার গুলো বলবো। 10 কোশ্চেনের অ্যান্সার লেখো সবাই। ক্রেবস চক্রে কি হয়, তাহলে ক্রেবস চক্রে আমরা কি দেখলাম, প্রথমেই আমাদের যেটা থাকছে এখানে এডিপি পরিণত হয়, এটিপিতে না হবে না, এটা গ্লুকোজ CO2 তে পরিণত হয়, তাও ভুল আছে। গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, এটা কোথায় হবে, গ্লাইকোলাইসিসে। তাহলে অপশন কোনটা হবে, অপশন এটাই হবে। কিন্তু এখানেও যদি আমরা বলি পাইরুভিক অ্যাসিড হবে না, এটা ডিরেক্টলি হচ্ছে কি অ্যাসিটাইল কোএনজাইম এ হবে। কিন্তু আমরা যদি লিঙ্ক রিয়াকশন আর ক্রেবস সাইকেলটাকে একসাথে, এই কোশ্চেনটাতে কিন্তু ভুল আছে, এটা যদি বলতো যে আমাদের যে ক্রেবস চক্রে কি হয়, তাহলে কিন্তু অ্যাসিটাইল কোএনজাইম এ থেকে হবে, অ্যাসিটাইল কোএনজাইম এ। তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু আমরা অপশন এটাই পাচ্ছি, অ্যাসিটাইল কোএনজাইম এ থেকে আমরা কি দেখলাম, যে ক্রেবস সাইকেলে গিয়ে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হচ্ছিল। কিন্তু পাইরুভিক অ্যাসিড থেকে যখন হচ্ছে তার আগে কি থাকছে, আমাদের ক্রেবস সাইকেলের আগে লিঙ্ক রিয়াকশন থাকছে। তাহলে এখানে অপশন কিন্তু কোনোটাই ঠিক নয়। যদি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলি কোনটা হবে, এ হবে। কিন্তু যদি এখানের মধ্যে অপশনে থাকতো, অন্য অপশন থাকতো, তাহলে কিন্তু অ্যাসিটাইল কোএনজাইম থেকে মূলত কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়, এটাই অ্যান্সার হবে। আর যদি বলতে যে মাইটোকন্ড্রিয়াতে কি হয়, তাহলে হতো এটা ঠিক অ্যান্সার। কারণ কি, মাইটোকন্ড্রিয়াতে আমাদের কি যাচ্ছে, এটা কোশ্চেনটা ক্রেবস চক্র না হয়ে যদি মাইটোকন্ড্রিয়া দিত তাহলে এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কারণ কি, আমাদের যে অলরেডি সাইটোপ্লাজমে যে পাইরুভিক অ্যাসিড পরিণত হয়ে যাচ্ছিল, সেই যে পাইরুভিক অ্যাসিডটাই মাইটোকন্ড্রিয়াতে আসছিল, তাহলে লিঙ্ক রিয়াকশন আর ক্রেবস সাইকেল দুটোই কোথায় হতো, সেম এই যে পুরো প্রসেসটা পাইরুভিক অ্যাসিড থেকে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড মাইটোকন্ড্রিয়ার মধ্যে হতো, সরি মাইটোকন্ড্রিয়া ভুল লিখে দিয়েছি। নেক্সট যাই, কি বলছে যে ক্রেবস চক্রে বিক্রিয়ার পর্যায়ক্রম হলো, এটা সবাই বলো তোমরা কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে। আইসোসাইট্রেট প্রথমে আসছে কি, আমাদের একদম প্রথমে আসছে সাইট্রেট, তারপর আইসোসাইট্রেট, তারপর আলফা কিলিটা গ্লুটারিক অ্যাসিড, দিয়ে সাকসিনিক অ্যাসিড। তাহলে কোনটা অপশন আসছে,
কিটোগ্লুটারিক অ্যাসিড প্রথমে হবে না, আইসোসাইট্রিক অ্যাসিড প্রথমে, ঠিক আছে, অক্সালোসাক্সিনিক অ্যাসিড প্রথমে, এটা হবে না। তাহলে অপশন বি আর সি এর মধ্যে আমাদের দেখতে হবে কোনটা। তাহলে প্রথমে আসে কি আইসোসাইটেট, তারপরে আসে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, তারপর সাকসিনিক অ্যাসিড। তাহলে অপশন কোনটা হচ্ছে, সিটা কারেক্ট হচ্ছে। কারণ আমাদের মনে রাখতে হবে কি পরপর ধাপে আসছে। সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড কত ছিল, 6 কার্বন যুক্ত, তারপর আলফা গ্লুটারিক অ্যাসিড 5 কার্বন যুক্ত, দিয়ে সাকসিনিক অ্যাসিড যেটা আসছে সেটা হচ্ছে কি 4 কার্বন যুক্ত। এইভাবে আসছে পরপর স্টেপ, এইভাবেও আমরা মনে রাখতে পারি। নেক্সট কি বলছে যে ক্রেবস চক্রে কি হিসেবে কাজ করে, এনএডি। এই যে নিকোটিনামাইড ডাইফসফেট, এটা আমরা বললাম কি সবসময় যে ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসেবে কাজ করছে, যে দুটো ইলেকট্রনকে গ্রহণ করছে এবং নিজে এনএডি প্লাস কি করে, কি হয়, এনএডিএইচ এ রূপান্তরিত হয়ে যায়। তাহলে প্রত্যেকটা স্টেপে যে একদম গ্লাইকোলাইসিস থেকে পুরোটাই কি করে, হাইড্রোজেন আয়ন তার সাথে ইলেকট্রন, এখানে হাইড্রোজেন নেবে, হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রনের গ্রহিতা হিসেবে কাজ করে, এনএডিএইচ প্লাস এইচ প্লাস এ রূপান্তরিত হয়। আর বলতে পারে কি এটা ইলেকট্রন ডোনেটার না, সরি ইলেকট্রন ডোনেটার হবে না, ইলেকট্রন ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে। ইলেকট্রন অ্যাকসেপ্টার অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্টার, এই দুটো ফাংশন হচ্ছে কি এনএডি প্লাস এর কাজ। কারণ কি দেখছি আমরা যে গ্লাইকোলাইসিস থেকে একদম যে পরে লিঙ্ক রিঅ্যাকশন থেকে ক্রেবস সাইকেল, প্রত্যেকটাতে ইলেকট্রনকে যে ট্রান্সপোর্ট করতে হেল্প করছে এনএডি প্লাস যে প্রেজেন্ট আছে। নেক্সট কি বলছে, সাইট্রিক অ্যাসিড চক্রের কোন ধাপে এফএডিএ প্লাস বিজারিত হয়ে এফএডিএইচ2 উৎপন্ন হয়। আচ্ছা, তার মানে কি আমরা কোন ধাপটা দেখলাম, যখন হচ্ছে কি এই যে সাকসিনিক অ্যাসিড বা সাকসেট থেকে কি হচ্ছিল, সাকসিনিক অ্যাসিড থেকে কি হচ্ছিল ফিউমারিক অ্যাসিড, এই যে স্টেপটা আসছে, কোথায় গেল এইটা, সাকসিনেট থেকে ফিউমারেট যে স্টেপটা তৈরি হচ্ছে, এখানে কি লাগছে সাকসিনিক ডিহাইড্রোজিনেজ বলে একটা এনজাইম লাগে। এখানেই আমরা কি দেখলাম যে এফএডি প্লাস যে আছে সেটা বিজারিত হবে, বিজারিত হওয়া মানে কি রিডিউসিং, নিজে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে নিবে, দিয়ে রিডিউসড হচ্ছে। আর বাকি পুরো স্টেপস গুলোকে যে সাকসিনেট থেকে ফিউমারেট প্রত্যেকটা কি হচ্ছে অক্সিডাইজ হচ্ছে। আর মানে এটা যদি আমরা দেখি সাকসিনেট থেকে ফিউমারেট, সাকসিনেট থেকে ফিউমারেট কি হচ্ছে, এটা অক্সিডেশন। আর অক্সিডেশন হওয়া মানে আরেকজনকে কি হতে হবে, রিডিউসড হতে হবে। তার জন্য কি হয়, এফএডি প্লাস নিজে রিডিউসড হয়ে যায় কোথায়, এফএডিএইচ ফর্মেশন করে, এটা হচ্ছে কি অক্সিডেশন। তাহলে এখানে কি বলেছে, কোন স্টেপটাই হবে, সাকসিনিক অ্যাসিড থেকে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোএনজাইমে হবে না, সাকসিনিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড। তাহলে এখানে ফিউমারেটের পরের স্টেপটা কি দেখছি, H2O বেরিয়ে গেলে কি তৈরি হয়, ম্যালিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এটাই অপশন হবে, বা বলে দিতে পারতো সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড, একই অ্যান্সার হতো। তাহলে এই ধাপটাতে হবে। তো এখানে দুটো ধাপকে একসাথে জুড়ে দিয়ে যেটা বলেছে যে সাকসিনিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিডের রূপান্তরণে, তাহলে সেটাই হবে, অপশন বি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখে নি, কি বলছে যে শ্বসনে প্রতি অণু গ্লুকোজ থেকে প্রাপ্ত 36, এই যে এখানে বললাম কোথাও 36 দেবে, কোথাও 38 দেবে, এখানে যেমন দিয়েছে 36। তাহলে এটিপির মধ্যে মাইটোকন্ড্রিয়াতে কতটা তৈরি হচ্ছে আর গ্লাইকোলাইসিসের প্রক্রিয়ায় কতটা হচ্ছে। তাহলে টোটাল শুধুমাত্র আমাদের যে সাইটোপ্লাজমে কোনটা হয়েছিল, শুধু সাইটোপ্লাজমে বলেছিলাম কি যে গ্লাইকোলাইসিসের যেটা নেট শুধুমাত্র ইয়েতে সাইটোপ্লাজমে তৈরি হবে কি 2 অণু এটিপি। কারণ যেগুলো এনএডিএইচ তৈরি ছিল সেগুলো আলটিমেটলি কোথায় আসতে হবে, মাইটোকন্ড্রিয়ায় আসতে হবে, তবেই সে এটিপি জেনারেট করতে পারবে। তাহলে 36 এর মধ্যে যদি আমরা বলি 2 অণু এটিপিটা কোথায় তৈরি হবে, সাইটোপ্লাজমে। বাকি সমস্তটাই যেগুলো এনএডিএইচ এফএডিএইচ2 দ্বারা যে এপিগুলো তৈরি হচ্ছে সমস্তটাই কোথায় হবে, মাইটোকন্ড্রিয়াতে। তাহলে যদি বলে দেয় 36, তাহলে আমরা আলটিমেটলি শুধু মনে রাখবো যে সাইটোপ্লাজমে 2 অণু তৈরি হয়, সেই 2 অণুটাকে বাদ দিয়ে দেবো। যদি বলতো এখানে 38 বলতো, তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়াতে কত হতো 36। এখানে যদি 38 বলতো কোশ্চেনে, তাহলে মাইটোকন্ড্রিয়াতে হতো 36, মাইটোকন্ড্রিয়াতে হবে কত 36, এটা মনে রাখতে হবে। সাইটোপ্লাজমেরটা যদি আমরা মনে রাখি শুধু 2 অণু এটিপি হয়, তাহলে এখানে যেটাই অ্যান্সার, যেটাই কোশ্চেনে দিই তার থেকে 2 অণু কমিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা হচ্ছে কি আমাদের যে লাস্ট স্টেপ, একদম যেটা বললাম ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। তাহলে অলরেডি আমরা কি করে নিয়েছি যে একদম যে C6H12O6 কে CO2 তে ভেঙে দিয়েছি, আমাদের ওই কাজটা শেষ হয়ে গেছে। আমাদের কোন স্টেপটা বাকি আছে, যে এনার্জি প্রোডাকশনের, যে NADH আর FADH2 থেকে যে এটিপি প্রোডাকশনের কাজ, সেই স্টেপটা বাকি আছে। সেই স্টেপটা এবারে দেখবো কি করে হচ্ছে। এটা আশা করছি সবাই দেখতে পাচ্ছ। প্রথমে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, কালারটা একটুখানি চেঞ্জ করে নিই,
এই ছবিটার মধ্যে যদি কারো দেখতে অসুবিধা হয়, বইয়ের মধ্যে এনসিইআরটি-তে এই ছবিটা আছে, বা কারো যদি এমনি যে কোনো বেঙ্গলি মিডিয়ামের বইয়েও কিন্তু এই ধরনের এই যে ইটিএস এর ছবিটা দেওয়া আছে, সেখান থেকে একটুখানি দেখে নিও যে ম্যাট্রিক্স এর মধ্যে প্রথম আমাদের যে স্টার্ট হচ্ছে কোথায়, এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তাহলে এতক্ষণ পর্যন্ত যে লিঙ্ক রিঅ্যাকশন বা ক্রেবস সাইকেল কোথায় চলছিল, ম্যাট্রিক্স এর মধ্যে। এরপরে এটা ধরলাম আমাদের ম্যাট্রিক্স, এই ভেতরেরটা হচ্ছে ম্যাট্রিক্স, তার বাইরে কি আছে, ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন। তাহলে এখানে এটা হলো ধরলাম কি, এটা ইনার মেমব্রেন, ইনার একটা মেমব্রেন, আউটার মেমব্রেন। তাহলে এই যে ইটিএস প্রসেসটা কোথায় হবে, ইনার মেমব্রেনের মধ্যে, এখানে হবে। আর এখানে হচ্ছিল কি ক্রেবস সাইকেল ম্যাট্রিক্স এর ভেতরের জায়গাটাতে, এখানে হচ্ছিল কি আমাদের বাকি প্রসেসগুলো। তাহলে এই ইটিএস এ কি হবে, এখান থেকে যেগুলো ট্রান্সপোর্ট হয়ে আসছে কে এনএডিএইচ, এই যে এনএডিএইচ ট্রান্সপোর্ট হয়ে এলো, দিয়ে কি করবে, এই ইনার মেমব্রেনের মধ্যে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে এরকম কিছু ইলেকট্রন ট্রান্সপোর্ট মলিকুল আছে, তারা কি করবে, এরকম প্রত্যেকটা ধাপে ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করতে করতে নিয়ে যাবে। তাহলে এনএডিএইচ এর মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছে, এই যে দুটো ইলেকট্রন নিয়ে যুক্ত হয়ে তো তৈরি করেছিল, এনএডি প্লাস এর সাথে দুটো ইলেকট্রন যুক্ত হয়ে এনএডিএইচ তৈরি করেছে। এনএডিএইচ গিয়ে কি করলো, এখানে দুটো ইলেকট্রনকে দিয়ে দিল, নিজে এনএডি প্লাসে রূপান্তর হয়ে গেল। এই এনএডি প্লাসটা আবার কি হবে, সোর্স হিসেবে কাজ করবে। যেমন অবাধ শ্বসনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এনএডি প্লাসে পরিণত হয়ে যাচ্ছিল, সেটা সোর্স হিসেবে কাজ করছিল। সেম ভাবে যারা সবাধ শোষণকারী তাদের ক্ষেত্রেও এনএডি প্লাসের তো যে কোনো আনলিমিটেড রিসোর্সেস নেই, ওটাকে কি আবার রিপিটেডলি ওটাকে তৈরি করে দিতে হবে। তাহলে এই স্টেপে দুটো ইলেকট্রনকে রিলিজ করে দিচ্ছে এই ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে, আর নিজে কি করবে, এনএডি প্লাসে রূপান্তর হয়ে যাচ্ছে। এই ইলেকট্রনটা কি হবে, এরকম প্রত্যেকটা অনেকগুলো পরপর ধাপ আছে, যে ইলেকট্রন ট্রান্সপোর্টার আছে তাদের মাধ্যমে যাবে, কমপ্লেক্স 1 কমপ্লেক্স 2 এভাবে যাবে। তাহলে এটা এতটা ডিটেলসে তোমাদের জানার দরকার নেই, শুধু মনে রাখবে কি যে এনএডিএইচ বা এফএডিএইচ তারা কি করবে, এখানে হতে পারে সেটা এফএডিএইচ, সেম ভাবে তারা কি করবে, এই যে এফএডিএইচ ছিল তারা ইলেকট্রনটাকে এখানে দিয়ে দিল, দিয়ে কি হবে, এরকম প্রত্যেকটা যেরকম যে আমাদের ফটোসিনথেসিসের ক্ষেত্রে সাইটোক্রোম ছিল যারা ইলেকট্রন ট্রান্সপোর্টার হিসেবে কাজ করতো, সেম ভাবে এখানে বিভিন্ন ধরনের যে ইলেকট্রন ট্রান্সপোর্টার আছে, প্রথমে তারা এরকম ভাবে প্রত্যেকটা ধাপে ধাপে কি করবে, ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করে করে নিয়ে যাবে। ইলেকট্রনের ট্রান্সপোর্ট হবে, দিয়ে কি হবে, ইলেকট্রনের এটা হচ্ছে কি কমপ্লেক্স 1 2 3 4। 4 এ গিয়ে কি হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এই দিকে হচ্ছে কি, এখানে কি কি রিলিজ করেছিল, এনএডি প্লাস ম্যাট্রিক্স এর মধ্যে চলে এসেছিল, আর কি কি এখানে এই যে ট্রান্সপোর্টার সিস্টেমের মধ্যে কি কি দিয়েছিল, ইলেকট্রনকে দিয়েছিল আর এইচ প্লাস কে দিয়েছিল। এরপরে হচ্ছে কি, এই এইচ প্লাস গুলো কি আসছে, ইনার মেমব্রেনেরই একদম এই যে সাইডে, ইনার মেমব্রেনের আউটার সাইডে, এখানে কি হচ্ছে, পজিটিভ চার্জটা বেশি হয়ে যাচ্ছে, কারণ কি এইচ প্লাস গুলো আসছে এই সাইডে। আর কি হচ্ছে, ভেতরটা নেগেটিভ থাকছে, কারণ কি এনএডি নেগেটিভ আছে, এফএডি নেগেটিভ আছে, এগুলো সবগুলো নেগেটিভলি চার্জ থাকছে। তাহলে একটা হচ্ছে কি, এই যে মেমব্রেনের থ্রুতে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হবে। সিম্পল এই জায়গাটা বুঝতে হবে কি, এখানে এনএডিএইচ কি দিচ্ছিল, এনএডিএইচ আমাদের এইচ প্লাস কে আর ইলেকট্রনকে ট্রান্সপোর্টার সিস্টেম ধরলাম, এটা একটা হচ্ছে যে চেনের মতো একটা কিছু আছে, সেখানে দিয়ে দিল, আর নিজে এনএডি প্লাসটাকে ভেতরে রেখে দিল। তাহলে ভেতরের দিকে এনএডি মাইনাস নেগেটিভ, সরি এখানে বিভিন্ন এনএডি প্লাস থাকছে, আর যেহেতু এটা হচ্ছে কি এই দিকের পরিমাণে প্রোটনের পরিমাণগুলো বেশি থাকছে, এখানটা এইচ প্লাস গ্রেডিয়েন্ট বেশি হচ্ছে, ভেতরটা ম্যাট্রিক্সটা কি হচ্ছে নেগেটিভ, মানে বাইরের দিকটা থাকছে পজিটিভ, মেমব্রেন এটা যদি একটা মেমব্রেন হয় তার বাইরের দিকটা পজিটিভ থাকছে, ভেতরের ম্যাট্রিক্সটাতে কি থাকছে, নেগেটিভলি চার্জ থাকছে। তার ফলে কি হবে, একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হবে। তার ফলে কি হবে, এই যে এইচ প্লাস যেগুলো এসেছিল, এইচ প্লাস ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে যেগুলো এসেছিল, তারা কি করবে, এই মেমব্রেনের থ্রুতে ভেতরে যাওয়ার চেষ্টা করবে। তখন কি হবে, এখানে কি আছে, অক্সিজেন আছে, অক্সিজেন ম্যাট্রিক্সের মধ্যে সেই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি হয়ে যাচ্ছে, জলে রূপান্তরিত হচ্ছে এইচ প্লাস গুলো। আর কিছুটা পরিমাণ এখানে থাকবে কি F0F1 পার্টিকেল। মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে কি থাকে, এইরকম একটা জিনিস থাকে, এটা এটা মাইটোকন্ড্রিয়ার ভেতরটা, ম্যাট্রিক্সের দিকটা, এটা হলো F0F1 পার্টিকেল, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকে। তাহলে এটার মাধ্যমে ইটিএস এর মাধ্যমে আসছিল। এবারে কি হচ্ছে, এইদিকে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এটা ধরলাম পজিটিভ, এটা নেগেটিভ চার্জ ভেতরটা। তার ফলে কি হবে, এখান দিয়ে যে কারেন্ট আমরা কি জানি, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, তখন হবে কি, এখানে দু অণু যদি এইচ প্লাস এর ট্রান্সপোর্ট করে এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের থ্রু দিয়ে, তখন কি হবে, এখানে এটিপি সিনথেটেজ, এই F1 পার্টিকেলের মধ্যে কি থাকে, এটিপি সিনথেটেজ বলে একটা এনজাইম থাকে, সিনথেটেজ, এটিপি সিনথেটেজ। তখন কি করবে, ইনার মেমব্রেনে বা ম্যাট্রিক্সের মধ্যে কি আছে, আমাদের এডিপি আছে, সেই এডিপি থেকে এটিপি তৈরি করবে, এটিপি সিনথেটেজ এনজাইমকে কাজে লাগাবে। আর এই যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে, যার জন্য যে একটা ইলেকট্রিক্যাল
ফোর্স কাজ করছে তার থ্রুতে কি করবে, এডিপি ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি করবে। এটাকেই বলা হচ্ছে কি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। যেহেতু অক্সিডেশনের উপস্থিতিতে করছে ফসফোরাইলেশন, তাই একে বলছি কি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই প্রসেসটা আরেকবার বলছি, তো ইটিএস এ কি হবে, এনএডিএইচ বা এফএডিএইচ ইলেকট্রন আর হাইড্রোজেন গুলোকে দিয়ে দেবে মেমব্রেনের মধ্যে বা ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে, নিজে এনএডি প্লাস হিসেবে থেকে যাচ্ছে। আর ভেতরে বিভিন্ন নেগেটিভলি চার্জ প্রোটিন গুলো থাকছে, নেগেটিভলি চার্জ আয়ন গুলো থাকছে, আর বাইরের দিকে কি হচ্ছে, এইচ প্লাস কনসেন্ট্রেশনটা বাড়ছে। তাহলে এখানে একটা পজিটিভ গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, এদিকে একটা নেগেটিভ। এই ইলেকট্রোপোটেনশিয়াল গ্রেডিয়েন্টের থ্রুতে এরপর হচ্ছে কি ইলেকট্রন গুলো এরকম ভাবে ট্রান্সপোর্ট হয়ে আসছে, প্রত্যেকটাতে কি হবে, ইলেকট্রন এক একটা কমপ্লেক্সের থ্রু দিয়ে বিভিন্ন, এই যে সাইটোক্রোম সি আছে, এফইএস আছে এবং বিভিন্ন ধরনের কমপ্লেক্স আছে, তাদের থ্রুতে আসবে, যে আলটিমেটলি কি হবে, কমপ্লেক্স 4 এ আসছে। যে এখানে যে এইচ প্লাস গুলো ম্যাক্সিমামটা কি হতে পারে, ভেতরে যেগুলো আছে ইনার এই সাইডে, সেগুলো কি করছে, আমাদের যে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে H2O ফর্ম করে দেয়। বাকি যেগুলো থাকছে সেই H প্লাস গুলো কি হবে, এই গ্রেডিয়েন্টের থ্রুতে এখানে আসার চেষ্টা করবে, এই F0 থ্রু দিয়ে যখন আসবে এই প্রসেসটা হবে। বাকি যে H প্লাস গুলো, দুটো H প্লাস আসার জন্য কি হচ্ছে, একটা করে এটিপি ফর্ম হচ্ছে, দুটো H প্লাস আসছে, একটা করে এটিপি ফর্ম হচ্ছে। তো একটা এনএডিপির জন্য আমরা কি দেখলাম, যে 3টে করে এটিপি এরকম ফর্ম হতে পারছে। সেম ভাবে এখানে এই যে টোকেনের ফাংশনটা বললাম কি, এখানে দিয়ে দিল, এই একটা ধরলাম এটা কাউন্টার, এই কাউন্টারের মধ্যে এনএডিএইচ দিয়ে দিল, টোকেনটা এরকম ভাবে প্রত্যেকটা প্রসেস হয়ে হয়ে এসে আলটিমেটলি এই স্টেপে এসে এটিপি সিনথেটেজ এনজাইমকে কাজে লাগিয়ে ম্যাট্রিক্সের মধ্যে যে এডিপি আছে তার ফসফোরাইলেশন হবে এবং এটিপি তৈরি হবে। আর হাইড্রোজেনটা এই গ্রেডিয়েন্টের থ্রুতে পাস করে আসছে, তার জন্য যে এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের থ্রুতে যদি কোনো একটা কারেন্ট পাস করে কি হবে, সেখানে একটা ফোর্স তৈরি হচ্ছে, সেই ফোর্সটাই কি করবে, এডিপির সাথে ফসফেট গ্রুপটাকে যুক্ত করতে হেল্প করবে। আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে কি বলেছে, যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের অন্তিম পদার্থ হবে কি, অন্তিম পদার্থ আমরা কি কি পাচ্ছি, এটিপি পাচ্ছি, আর হবে কি H2O তৈরি হচ্ছে। এইখানে আমরা কি দেখলাম, এটিপি তৈরি হলো F0F1 পার্টিকেলের, আর যে কমপ্লেক্স 4 এ কি হচ্ছে, হাইড্রোজেন গুলো যুক্ত হয়ে কি তৈরি করে দিচ্ছে, অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, অক্সিজেনের উপস্থিতিতে H2O ফর্ম করবে। তাহলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা ইটিএস এর এন্ড প্রোডাক্ট কি হবে, এটিপি আর যে H2O। নেক্সট কি বলছে, যে অতিরিক্ত পরিশ্রমের ফলে গ্লুকোজ পরিবর্তিত হয়। এটা আমরা আগেই বলেছি কি হবে, যদি আমরা যারা সবার শোষণকারী হিউম্যানের ক্ষেত্রে যদি বলি, অতিরিক্ত কেউ যদি এক্সারসাইজ করে বা পরিশ্রমের ফলে কি হয়, সেক্ষেত্রে যে ল্যাকটিক অ্যাসিড গুলো জমা হতে থাকে মাসেলের মধ্যে। অপশন বি কারেক্ট হচ্ছে। নেক্সট কোশ্চেনে যাই তাহলে, কি বলছে, যে 40 মোল গ্লুকোজের সম্পূর্ণ জারণে কত এটিপি তৈরি হয়। তাহলে 1 মোল থেকে আমরা কি দেখলাম, 1 মলিকুল অফ যে গ্লুকোজ থেকে 38 মতো এটিপি তৈরি হচ্ছে। তাহলে 8 অণু, যদি এটা 40 অণু, যে কোনো বলে দিলে 40 অণু এখানে বলে দিয়েছে, তাহলে 40 × 38 করলে কত হবে, এটার অ্যান্সার তোমরা লিখবে 40 × 38, এটা অ্যান্সার হবে। নেক্সট কি বলেছে, যে যখন শ্বসনে শুধুমাত্র কার্বোহাইড্রেট জারিত হয় তার রেসপিরেটরি কোশেন্ট কত। আর কিউ বা রেসপিরেটরি কোশেন্ট, এটার মানে হচ্ছে কি কত অণু অক্সিজেনকে কাজে লাগাচ্ছে, মানে কনজিউম কত করছে, কত অণু অক্সিজেন কাজে লাগাচ্ছে, তার রেসপেক্টে রেশিওতে কতটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে রেসপিরেশনের মাধ্যমে, এটাই হচ্ছে কি আমাদের রেসপিরেটরি কোশেন্ট বলা হচ্ছে। বা যে শ্বাস প্রশ্বাসের হার, শ্বসনের হার যেটা, সেটা হচ্ছে কি শ্বসনের হারটা কত হবে, কনজিউমড অক্সিজেন কতটা পরিমাণে নিয়েছে রেসপিরেশনের জন্য, আর কতটা সেখান থেকে রেসপিরেশনের পরে কতটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। যেমন আমরা গ্লুকোজের ক্ষেত্রে কি দেখলাম, প্রথম যে রিয়াকশনে 6 অণু অক্সিজেন কাজে লাগাচ্ছিল, 6 অণুই কার্বন ডাইঅক্সাইড তৈরি করে দিচ্ছিল। তাহলে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কি হচ্ছে, 6/6, এটা কত হবে, 1 হয়ে যাচ্ছে। এটা রেসপিরেটর, মানে রিয়াকশন করতে এখনো যে গ্লুকোজকে যদি আমরা জারণ করছি, কমপ্লিটলি জারণ করতে আমাদের কি লাগছে, 6 অণু যদি অক্সিজেন লাগে বা 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাহলে রেসপিরেটরি কোশেন্ট কি হয়ে যাবে, 1, অপশন ডি। নেক্সট কি বলেছে, প্রোটিনের আর কিউ কত। সেম ভাবে যদি আমরা বার করি তাহলে এটা কত আসবে অ্যান্সার। প্রোটিনের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের প্রোটিনের ক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড আছে, মোটামুটি এভারেজ কত আছে এদের ক্ষেত্রে 0.9, মানে যতটা পরিমাণে এদের ক্ষেত্রে অক্সিজেন কাজে লাগছে তার চেয়ে কম পরিমাণে, ওপরটা যদি কম হয় তাহলে কি হবে, এটা 1-এর চেয়ে কম আসছে। তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে কি, যতটা পরিমাণে আমাদের অক্সিজেনের পরিমাণটা বেশি লাগে তার চেয়ে তুলনামূলকভাবে, অক্সিজেন বেশি লাগছে, সেখান থেকে তুলনামূলকভাবে কার্বন ডাইঅক্সাইডটা কম তৈরি হয়, তার জন্য রেসপিরেটরি কোশেন্টটা কি হচ্ছে, less than 1।
ফ্যাটের ক্ষেত্রেও সেম হবে, এটা হচ্ছে কি 0.7। ফ্যাটের ক্ষেত্রেও যদি আমরা দেখি যতটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটার পরিমাণটা রেশিওটা <1 হবে 0.7। আর কিছু কিছু আছে যেমন অর্গানিক অ্যাসিড যদি আমরা বলি, যেগুলো ম্যালিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, তারা যদি রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে কাজ করে তাদের ক্ষেত্রে দেখবো আবার উল্টোটা হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি পরিমাণটা বেশি হবে, তখন রেসপিরেটরি কোশ্চেন কিন্তু more than 1 হয়ে যায়। তাহলে এই কয়েকটা মনে রাখতে হবে। কার্বন ডাইঅক্সাইডের কার্বোহাইড্রেটের ক্ষেত্রে হচ্ছে কত, সেটা 1, প্রোটিনের ক্ষেত্রে 0.9, ফ্যাটের ক্ষেত্রে 0.7, আর অর্গানিক অ্যাসিড যদি থাকে সাবস্ট্রেট হিসেবে তাহলে সেটা more than 1। নেক্সট কি বলেছে যে কোষীয় শ্বসনে এনএডির ভূমিকা কি, তাহলে এটা অলরেডি আমরা বলেছি আগে। কোনটা অ্যান্সার হবে তোমরা পারবে, অপশন কি হবে এ, ইলেকট্রন বাহক বা ইলেকট্রন ট্রান্সপোর্টার হিসেবে কাজ করছে। নেক্সট কি বলেছে, ইটিএস এর মাধ্যমে এক অণু FADH2 থেকে কত অণু সৃষ্টি হচ্ছে এটিপি, অলরেডি বলা আছে 2 অণু এটিপি, তাহলে এক অণু FADH2 থেকে 2 অণু এটিপি আর এক অণু NADH থেকে 3 অণু এটিপি, এটা কিন্তু কোশ্চেন আসার চান্স আছে। নেক্সট কি বলেছে যে অবাধ শ্বসনের উৎপন্ন বস্তুগুলি হলো, তাহলে অবাধ শ্বসনের মাধ্যমে যেটা আমরা পড়ছিলাম কি সন্ধান প্রসেস, সেখানে কি কি হলো, দুটো জায়গায় আমরা দেখলাম, একটাতে কি হচ্ছিল ইথাইল অ্যালকোহল প্রস্তুত হচ্ছিল আর একটা জায়গায় ল্যাকটিক অ্যাসিড প্রস্তুত হচ্ছিল। দুটোই হতে পারে, যে কোনো যে প্রোডাক্ট এন্ড প্রোডাক্ট কি হতে পারে, ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড। নেক্সট কি বলছে যে নিচের কোনটিতে ক্রেবস চক্র হয় না, তাহলে ক্রেবস চক্র কোথায় হয় আমরা দেখলাম মাইটোকন্ড্রিয়াতে হয়, তাহলে ক্রেবস চক্র হতে গেলে সবসময় কি থাকতে হবে, মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকতে হবে, যাদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া নেই তাদের ক্রেবস চক্র হবে না। তাহলে যদি আমরা ম্যাচিওর আরবিসি সেলের কথা বলি, ম্যাচিওর আরবিসি সেলের ক্ষেত্রে কি দেখতে পাই আমরা, না পাই মাইটোকন্ড্রিয়া না পাই নিউক্লিয়াস, তাহলে যদি মাইটোকন্ড্রিয়ায় না থাকে তাহলে কি হবে, তাহলে ক্রেবস চক্র হবে না, তাহলে অপশন কি হবে এ, যেখানে যেখানে মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকবে না সেখানে ক্রেবস চক্র হবে না। নেক্সট কি বলেছে যে ইথানলের সন্ধানের জন্য ব্যবহৃত জীবটি হলো, তাহলে এটা কি হবে, অলরেডি আগে আলোচনা করেছি, বললাম কি ইস্ট বা ইস্টেরই যেটা আমরা সায়েন্টিফিক নেম জানি কি স্যাক্কারোমাইসিস সেরিভেসি। এটা কি হয়, স্যাক্কারোমাইসিস সেরিভেসি, এরাও অবাধ শ্বসনকারী জীব, এদের থেকে ওরকম ভাবে পাইরুভিক অ্যাসিডটা অবাধ শ্বসনের মাধ্যমে কি হবে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। নেক্সট কি বলেছে যে নিচের কোন জৈব অণুটি স্নেহ পদার্থ, কার্বোহাইড্রেট এবং প্রোটিন সবার শ্বসনের ফলে প্রত্যেক ক্ষেত্রেই উৎপন্ন হয়, তাহলে আমরা এতক্ষণ পুরোটাই নিয়ে আলোচনা করেছিলাম যে কার্বোহাইড্রেট থেকে যে গ্লুকোজ তৈরি হচ্ছে সেটাকে যখন আমরা রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে কাজে লাগাচ্ছিলাম তখন যে প্রত্যেকটা স্টেপ দেখলাম। এরপরে আমরা যদি দেখি যে সবসময় তো শুধুমাত্র যে কার্বোহাইড্রেটটা রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে কাজ করবে না, ফ্যাটও হতে পারে, ফ্যাটটা ভেঙে কি হবে বিভিন্ন যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে রূপান্তরিত হচ্ছে, সেটা কি হবে আলটিমেটলি যে এই স্টেপটা পর্যন্ত আসতেই হবে, অ্যাসিটাইল কোএনজাইমে মানে লিঙ্ক রিঅ্যাকশনের মাধ্যমে যেটা হচ্ছিল সেটা অ্যাসিটাইল কোএনজাইমে তৈরি হবে, দিয়ে ক্রেব সাইকেলটা সবাই করবে, মানে সেটা ফ্যাট থেকে হোক, প্রোটিন থেকে হোক বা কার্বোহাইড্রেট থেকে হোক, ক্রেব সাইকেলটা সবার ক্ষেত্রে মাস্ট। তাহলে আলটিমেট যেটা প্রোডাক্ট তৈরি হচ্ছে সবার ক্ষেত্রে, এই যে কার্বোহাইড্রেটের মাধ্যমে, কার্বোহাইড্রেটের জন্য কি এই গ্লাইকোলাইসিস, তার সাথে হচ্ছে আমাদের যে লিঙ্ক রিঅ্যাকশন, এটা মাস্ট। কিন্তু ফ্যাটের ক্ষেত্রে দেখবো আমরা কি লাইপোলাইসিস হচ্ছে, দিয়ে ডিরেক্টলি যে ফ্যাটি অ্যাসিড থেকে আমাদের কি তৈরি হয়ে যাচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হতে পারে, বা হতে পারে প্রোটিন থেকে যদি আমরা ভাঙি, প্রোটিনকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে, অ্যামিনো অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড দিয়ে এটা, তাহলে আলটিমেট প্রোডাক্ট সবার ক্ষেত্রে কমন প্রোডাক্ট কোনটা, অ্যাসিটাইল কোএনজাইম এ, তাহলে কোনটা হবে প্রত্যেক ক্ষেত্রেই কোনটা উপাদান তৈরি হতে হবে, অ্যাসিটাইল কোএনজাইম এ, কোএনজাইম এ আছে, এনটা হচ্ছে কি হ্যাঁ না মিস্টেকেনলি চলে এসেছে, তাহলে অপশন কি হচ্ছে এ। নেক্সট স্টেপে যাই, কি বলছে যে বায়বীয় শ্বসনের কোন ধাপকে আমরা উভচর বা অ্যাম্ফিবিলিক বলছি, এটা অলরেডি জেনপাস হয়েছে 2021-এর কোশ্চেন। তাহলে আমরা যেটা বললাম ইটিএস বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এখানে আমরা কি দেখলাম, সরি দা অ্যাম্ফিবিলিক পাথওয়ে মানে আমরা কি হচ্ছে ক্রেব সাইকেলকে বলছি। তাহলে ক্রেব সাইকেলে আমরা যে প্রথম রিঅ্যাকশনে কি দেখেছিলাম, ক্রেব সাইকেল শুরুই হচ্ছিল অ্যাসিটাইল কোএনজাইম এ দিয়ে, অ্যাসিটাইল কোএনজাইম এ দিয়ে তৈরি হচ্ছিল, অ্যাসিটাইল কোএনজাইম এ কে আমরা ভেঙে আবার যে হতে পারে CO2 তে একদম ভেঙে দিচ্ছিলাম, বা হচ্ছে কি এই অ্যাসিটাইল কোএনজাইম এই আমরা যদি এখানে দেখি যে ছবিতে এই অ্যাসিটাইল ফ্যাটি অ্যাসিড থেকে যেমন অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হতে পারে, সেম ভাবে অ্যাসিটাইল কোএনজাইম কিন্তু ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত হতে পারে, তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলবো অ্যানাবলিক প্রসেস বা উপচিতি বিপাক। উপচিতি বিপাকের মাধ্যমে কি হচ্ছে যে এটা আবার অন্য কিছুতে ফর্ম করে দিতে পারে, অ্যাসিটাইল কোএনজাইম এ থেকে কি করতে পারবে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারবে, তার মানে কি শুষ্ক ওজন বৃদ্ধি পাবে, উপচিতি বিপাক। আবার এই অ্যাসিটাইল কোএনজাইম এটাই ভেঙে কি করতে পারে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, তাহলে এটা হচ্ছে কি ক্যাটাবলিক প্রসেস বা অপচিতি বিপাক। তাহলে এই জন্য এই ক্রেব সাইকেলকে কি বলা হচ্ছে যে অ্যাম্ফিবিলিক পাথওয়ে বা উভচর পথ বলা হচ্ছে, কারণ কি এই স্টেপটার থেকে অ্যাসিটাইল কোএনজাইম থেকে যেমন আমরা অ্যানাবলিক ওয়েতে আবার অন্যান্য যে প্রোডাক্ট গুলো তৈরি করে দিতে পারি, বা
সেখান থেকে আমরা আবার সেটাকে ভাঙা, ক্যাটাবলিক মানে কি সেটাকে ভেঙে দিচ্ছি, দিয়ে একদম কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে দিচ্ছি। তাহলে আলটিমেটলি দুটো প্রসেসই যেহেতু একসাথে হয়, তার জন্য বলা হচ্ছে কি ক্রেবস চক্রকে আমরা অ্যামফিবলিক পাথওয়ে বলি। নেক্সট কোশ্চেনে যাই, কি বলেছে গ্লুকোনিওজেনেসিস হলো। গ্লুকোনিওজেনেসিস এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাহলে গ্লুকোনিওজেনেসিস মানে কি জানি আমরা, যে গ্লুকোজ ছাড়া অন্য কোনো প্রোডাক্ট থেকে যখন গ্লুকোজ তৈরি হবে, কোনো কার্বোহাইড্রেট বা স্টার্চ, গ্লাইকোজেন এই সমস্ত কিছু না, তার জায়গায় তার পরিবর্তে কি কোনো একটা ফ্যাটি অ্যাসিড বা কোনো একটা অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড হতে পারে কোনো অ্যামিনো অ্যাসিড, এগুলো যখন রূপান্তরিত হয়ে আমাদের যে কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে বা গ্লুকোজের সোর্স হিসেবে কাজ করছে, গ্লুকোজে রূপান্তরিত হচ্ছে, তখন তাকে বলছি কি আমরা গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিও মানে মনে রাখতে হবে কি নতুন করে তৈরি হচ্ছে, অন্য কোনো অশর্করা জাতীয় পদার্থ থেকে নতুন করে যখন গ্লুকোজ জাতীয় পদার্থতে রূপান্তরিত হচ্ছে তাকে বলছি গ্লুকোনিওজেনেসিস। আর গ্লুকোজ যখন গ্লাইকোজেনে পরিবর্তিত হয় তাকে বলি কি আমরা গ্লাইকোজেনেসিস। জেনেসিস মানে তৈরি হওয়া, কি তৈরি হচ্ছে গ্লাইকোজেন, তাই নাম গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেন থেকে ভেঙে যাচ্ছে মানে কি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেন ভাঙছে, ভাঙা মানে লাইসিস, বা এটাকে আমরা যেহেতু গ্লুকোজ তৈরি হচ্ছে তাই বলতে পারি গ্লুকোজেনেসিস বলতে পারি, বা কিন্তু আমরা মোস্ট নামটা কি বলি গ্লাইকোলাইসিস, যেহেতু গ্লাইকোজেন ভাঙছে। বা শর্করা পদার্থ পরিণত হয় স্নেহ পদার্থে, লাইপোজেনেসিস, তৈরি হচ্ছে কি স্নেহ পদার্থ, তাহলে নামটা আসছে লিপিড থেকে লাইপোজেনেসিস। নেক্সট কি বলেছে যে নিচের নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শ্বাস প্রক্রিয়ার বা শ্বাসক্রিয়ার কোষেন্ট সর্বোচ্চ। শ্বাসক্রিয়ার কোষেন্ট আমরা সবার ক্ষেত্রে বলেছিলাম কি সব থেকে বেশি হচ্ছে কোনো অর্গানিক অ্যাসিড, তারপরে হচ্ছে কার কার্বোহাইড্রেটের, তারপরে হচ্ছে কার প্রোটিনের, তারপরে হচ্ছে কার ফ্যাটের, এই সিকোয়েন্সটা চলবে। এখানে যেটা আছে কি অর্গানিক অ্যাসিড মোর দেন ওয়ান আমরা দেখেছিলাম রেসপিরেটরি কোষেন্ট, তাহলে ম্যালিক অ্যাসিড কি একটা অর্গানিক অ্যাসিডের উদাহরণ, তাহলে অপশন কি হবে বিটাই কারেক্ট হবে, ম্যালিক অ্যাসিড। নেক্সট তাহলে আমরা ক্যাটাগরি 2 এর কয়েকগুলো কোশ্চেন দেখে নেবো। আশা করছি এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল। আর আজকের চ্যাপ্টারটাতে আমরা যা যা ছিল কনসেপ্টগুলো খুব ভালোভাবে ডিটেলসে আলোচনা করছি। যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো যাতে পাও তার জন্য সাবস্ক্রাইব করবে। নেক্সট কি বলছে, তাহলে ক্যাটাগরি 2 এর প্রথম কোশ্চেন যে কোন জীবে অবাধ শোষণ লক্ষ্য করা যায়। অবাধ শোষণ কাদের ক্ষেত্রে দেখলাম, আমরা বলেছি প্রথমেই যে একদম প্রোক্যারিওটস ইউনিসেলুলার যারা আছে তাদের ক্ষেত্রে দেখতে পাবো। ইস্ট হবে একটা, তারপরে হবে কি অপশন এখানে অ্যাসকারিস হবে। অ্যাসকারিসটা হচ্ছে কি একটা প্রোটোজোয়া, প্রোটোজোয়া প্যারাসাইটস বলতে পারি আমরা, প্রোটোজোয়াল প্যারাসাইটস। সেম ভাবে এই যে মোনোসিস্টিস এটাও হচ্ছে কি এক ধরনের প্যারাসাইটস। তাহলে এগুলো কয়েকটা কিন্তু উদাহরণ মনে রাখতে হবে যে অবাধ শোষণকারী কারা, ম্যাক্সিমামটাই আমরা দেখতে পাই কি যারা সবাধ শোষণ করে। আমি বাকি ইউক্যারিওটস ইউনিসেলুলার ইউক্যারিওটস, তাহলে ইউক্যারিওটসদের ক্ষেত্রে আমরা কি অবাধ শোষণ দেখতে পাই না। শুধুমাত্র মনে রাখতে হবে প্রোক্যারিওটস যারা, আর কি হচ্ছে যাদের ক্ষেত্রে আমরা মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট পাবো না, যেমন কি আরবিসি ম্যাচিওর আরবিসি, তাদের ক্ষেত্রে আমরা অবাধ শোষণ পাবো শুধুমাত্র। আর যারা আছে কি এই ধরনের প্যারাসাইটিক আছে, ইউনিসেলুলার প্যারাসাইটিক যারা আছে, কিছু প্রিমিটিভ যে অর্গানিজম মোনোসিস্টিস অ্যাসকারিস, এগুলো মনে রাখতে হবে। তাহলে অপশন কি হচ্ছে এ সি ডি। নেক্সট কি বলছে যে সবাধ শ্বসনে ইলেকট্রন পরিবহন তন্ত্রে বাহকগুলি হলো, যেটা হচ্ছে ইটিএস সিস্টেম আমরা বললাম। এই ইটিএস এর মধ্যে অনেকগুলো আমাদের যে ইলেকট্রন ট্রান্সপোর্টার ছিল, কোনটা কোনটা মনে রাখতে হবে। এক হচ্ছে সাইটোক্রোম বি ছিল, সাইটোক্রোম A3 ছিল, আর কি ছিল সাকসিনেট ইউবিকুইনোন অক্সিরিডাকটেজ, অক্সিডে রিডাকটেজ, যেটাকে আমরা এরকম ভাবে ইউবিকিউনন বা ইউবি দিয়ে এটাকে ডিনোট করা হয়। তাহলে অপশন কোনটা কোনটা মনে রাখতে হবে এ বি সি। তাহলে এখানে অনেকগুলো আছে পরপর, যে FMN আছে একটা, তারপরে এরকম আছে FES আছে, তারপর হচ্ছে কি সাইটোক্রোম A3 আছে, বি আছে, কপারের কিছু কিছু আছে। তাহলে এগুলো কয়েকটা যে আমরা বললাম বইয়ের মধ্যে যে তোমাদের পুরো ইটিএস এর যে সাইকেলটা আছে ওখান থেকে এরকম প্রত্যেকটা কি কি ট্রান্সপোর্টার আছে একটা লিস্ট বানিয়ে নেবে সবাই। কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে কি সাইটোক্রোম A3B, এগুলো সহজে মনে থাকবে। তাছাড়াও হচ্ছে কি কপারের সাথে আছে কয়েকটা, আর হবে কি যে ইউবিকুইনন বা ইউবিকুইনল বলে আছে, এইগুলো আমাদের মেন যে অক্সিজেন ইলেকট্রন ট্রান্সপোর্টার হিসেবে কাজ করবে। নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেখে নি, কি বলছে যে কোন প্রকার শ্বসন প্রক্রিয়ায় মুক্ত আণবিক অক্সিজেন ব্যবহৃত হয় না। মুক্ত আণবিক অক্সিজেন মানে অক্সিজেনের অনুপস্থিতিতে যারা করে তারা কারা কারা, সন্ধান প্রক্রিয়া ফার্মেন্টেশন দেখলাম আমরা, আর হবে কি যারা অ্যানারোবিক রেসপিরেশন করে অবাধ শ্বসন। তাহলে অপশন কি কি হবে এ আর ডি, খুবই ইজি কোশ্চেন ছিল এটা।
আশা করছি এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। আজকের ক্লাসটা খুব মন দিয়ে সবাই করবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেই জায়গাটা আবার রিপিট করে দেখবে। তারপরেও যদি কারোর কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং এখান থেকে যা যাবতীয় কোশ্চেন আছে, অন্য কোথাও থেকেও যদি কোশ্চেন পাও এখান থেকে প্র্যাকটিস করবে। এবং এখানের যে কনসেপ্টগুলো, প্রত্যেকটা মেন যে 3টে আমরা স্টেপ পড়লাম, এগুলো কিন্তু আমাদেরকে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে থ্যাংক ইউ সবাইকে। পরবর্তী ভিডিওতে আমরা আরো একটা প্ল্যান্টের বাকি যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে এমসিকিউ আলোচনা করব।